ওই যে রেকর্ডেড ক্লাস তো আপনার আগের ব্যাচের ওইগুলা নেই। হ্যাঁ, ওগুলো কিছু কিছু আছে, কিছু কিছু নাই, ঠিক আছে। তো ওদেরও তো ওরকম বাদ দিয়ে সামারি টামারি করাইছিলাম, ঠিক আছে। হ্যাঁ, তো যদি কিছু থাকে আমি তোমাদেরকে দিয়ে দিব। ওগুলোতে মনে হয় না সময় নষ্ট করার দরকার আছে তোমাদের খুব একটা। হ্যাঁ, আগে এগুলোর উপরে প্রস্তুতি নিয়ে নাও। ওগুলোর জন্য আমি দিয়ে রাখবো, যদি ওদের থেকে হয় আমি দিয়ে দিব, সেটা সমস্যা না। কিন্তু ওইগুলোতে সময় দেওয়ার থেকে বরং যেগুলো পড়ানো হয়েছে ওগুলোতেও আরও সময় দাও। হুম। কারণ ওগুলো দিতে গিয়ে যদি জি স্যার। একদিকে কম হয়ে যায় তখন দেখা যাচ্ছে তোমার দুই দিকে হয়ে যাবে। অতএব একটা করে তোমার কোশ্চেন তো কমন না পালেও চলবে, তাই না? বরং যেটা জি স্যার। পড়ানো হয়েছে ওটাকে আর একটু সময় দিয়ে পড়ো, যাতে কোশ্চেন এদিক ওদিক হলেও তুমি আনসার করতে পারো। কিন্তু এই আরেকটা কোশ্চেন নিতে গিয়ে তুমি বাড়তি আরেকটা টেক্সট যখন পড়বা বা আরেকটা থেকে সময় দিবা, তখন দেখা যাচ্ছে ওইদিকে তুমি ধরা খেয়ে যেতে পারো। তো এই জন্যই, যেহেতু সময়টা খুবই কম দিয়েছে, থার্ড ইয়ারের এতগুলো কোর্স এত কম সময় দেওয়াটা ঠিক হয়নি। এখন জাতীয় বিষয় তো সেটা বুঝতেছে না, সে বুঝতেছে। জি স্যার, হ্যাঁ। ইংলিশ ডিপার্টমেন্টের জন্য এটা মোটেও ঠিক হয় নাই। হ্যাঁ, এখন যাই হোক, এই জন্য বললাম যে তোমরা তো কি এখনো ছেলে মেয়ে আমাকে মেসেজ দিচ্ছে, স্যার আমি ভর্তি হতে চাই, কিছু করি নাই। আমি তো আর নিচ্ছি না বর্তমানে নতুন কাউকে। হ্যাঁ, কালকে সে একজন প্রায়, কত স্যার আমি আপনাকে অনেক টাকা দিব, আমি বলছি না তোমাকে আমি যুক্ত করাবো না, আমার দরকার নেই, এখানে করাই কিচ্ছু হবে না। হ্যাঁ, এখন ওই যে অনেকে যারা মিস করছে এখন সবাই টাকা দিচ্ছে আর যুক্ত হতে যাচ্ছে, আমি তো আর কাউকে যুক্ত করাবো না এখন। হ্যাঁ, মানে এত, মানে কি বলবো, বলে বলে ইয়া করে তো কাজ হচ্ছে না। ক্লাস করো না, কিছু না। এখন দেখো সজ্ঞা ফিরেছে, হয়তো কেউ এখন হাহুতাশও করবে যে হায় রে কিছুই তো পড়া হয়নি। হুম। অনেকে মনে করছিল একটু রিভিশন টিভিশন দেওয়ার হয়তো সময় পাবে, কিন্তু রিভিশন দেওয়ার কি এই সময় কি পাওয়া গেল বলো? হুম। না স্যার, কোনো না সময় পাওয়া না যায় না। স্যার, হ্যাঁ, তো ওই জন্য আমরা রেগুলার ক্লাস করে সবকিছু পড়ে আমাদের মনে হচ্ছে মনে যে হচ্ছে আমরাই কঠিন, আর পারতেছি কেউ না। হঠাৎ করে যুক্ত হয়ে তারা মনে করতেছে এখন সব কভার করে নিবে। হ্যাঁ, এরকম আর কি বিষয়টা। আমি তো নতুন কাউকেই যুক্ত করিনি এখানে। ওই পুরনো যারা হচ্ছে তাও আমি তাদেরকে যুক্ত করি, যারা 2-3 মাস, গত 2-3 মাস ক্লাস করেনি তাদেরকে আমি যুক্ত করাচ্ছি না। হ্যাঁ, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, ওগুলো গল্প করে লাভ নাই। তাহলে তোমাদের এখানে আর্টে হচ্ছে কি, দেখো হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু ওই যে না, জ্যাকোবিয়ান, এলিজাবেথিয়ান অ্যান্ড এলিজাবেথের জ্যাকোবিয়ান ড্রামা। এলিজাবেথ and Jacobean drama। তারপর হচ্ছে এটা পোয়েট্রি। এই দুটো তো মোটামুটি আমাদের আগে থেকে 16 and দেওয়া। 17th century poetry। পোয়েট্রি, হ্যাঁ। তারপরে হচ্ছে প্রোজ। হ্যাঁ, তোমাদের পরীক্ষা হচ্ছে তাহলে কত তারিখ পর্যন্ত? 18। তাহলে এখানে সময় পাচ্ছ এখানে 7, মানে এই জায়গাতে একটা বড় গ্যাপ হচ্ছে ছুটির মধ্যে, তাই না? তাও আবার 30শে ডিসেম্বর কীভাবে পরীক্ষা নিতে পারে? এটা তো সরকারি ছুটির ভিতর। জি স্যার। এটা তো ওইটা সরকারি এক জি তারিখ স্যার, থেকে এটাই তো। কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা। হ্যাঁ, 1 তারিখে খুলবে। এই সময় নেওয়া তো ঠিক না। এটা নিয়েও নিশ্চয়ই আমাদের শিক্ষকদের মধ্যে একটা ইয়া হবে, ঠিক আছে, কারণ কেউ আসবে না। এ ডেট চেঞ্জ করতে হবে তাদের। মানে যা ঘুমিয়ে ঘুমিয়ে খুশি, কাজ করছে মনে হয়। যা খুশি তাই করতেছে, এটা কোনো কথা হতে পারে? আচ্ছা, তো যাই হোক, তাহলে মোটামুটি। স্যার হ্যাঁ, এ নিয়েও তো পুরো আমাদের নিয়ে নিমিনি খেলতেছে। এনেও কেন পুরো, স্যার ভয়ও শুধু লাগতেছে অনেক। এনেও কেন পুরো বাংলাদেশি সবাই সবাইকে চিনিমিনি খেলাচ্ছে, বুঝতে পেরেছো? যে যার মতো চলতেছে, জি যে স্যার। যার মতো অবস্থা বর্তমানে। হ্যাঁ, কেউ কাউকে কিছু মনে করছে না, সে অর্থনৈতিকভাবে হোক, শিক্ষার দিক থেকে হোক, কোনো দিক থেকে না। হ্যাঁ, তো যাই হোক, ওগুলো বউ স্যার আমাদের। খাতাগুলোও কিভাবে দেখতেছে? এখন বোঝো তাহলে কি ঘটনা ঘটতেছে সবার। হ্যাঁ, কি ঘটনা ঘটাচ্ছে, কি করতেছে না করতেছে ইচ্ছা মতো। তা করছে ফেল, বোর্ড চ্যালেঞ্জ করে চলে আসছে স্যার ফার্স্ট ক্লাস। বোর্ড চ্যালেঞ্জ করার মতো তো সবার টাকা পয়সাও নাই স্যার। হ্যাঁ, ওইটাই তাহলে এখন এদেশে আন্দোলন ছাড়া কিচ্ছু হয়নি, বুঝছো? আমরা আজ 10 বছর ধরে লেকচারার, আমাদের স্টুডেন্টরাও এখন আমাদের বস হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে, বুঝতে পেরেছ? 37তম বিসিএস পর্যন্ত শুধু শিক্ষা ক্যাডার বাদে সবাই ষষ্ঠ গ্রেড পেয়ে গেছে। আর আমরা এখনও 32তম বিসিএস, মানে 12-13 বছর ধরে আমরা এখনও লেকচারার। আমাদের স্টুডেন্টরাও আমাদের আমাদের স্টেজ, মানে আমাদের সামনে তারা চেয়ারে বসে, এক বিসিএস ক্যাডারই হয়ে গেছে তারা। হ্যাঁ, আর আমরা এখনও নিচে বসি, বুঝতে পারছো? কোনো জায়গায় কিচ্ছু নাই, এ বলে কোনো লাভ নাই। বাংলাদেশের মানুষ কেউ কারোর জন্য ভাবে না, সবাই সবার মতো। অতএব ওগুলো আপাতত ইয়া করে পড়তে থাকো, ওই সবাই স্যার সবার মতো। চ্যালেঞ্জ করার পরে এত ম্যাসিভ পরিবর্তন কিভাবে তাহলে আসে? সেটাই খেয়াল করো। তাহলে একটা ওইরকমভাবে বিশ্ববিদ্যালয়কে একটা দায়বদ্ধতার মধ্যে ফেলো। তাহলে কোন টিচারকে খাতা দেখানো হয় যে তারা না বুঝে এরকম করে নাম্বার দেয়, বলো? যে খারাপ করবে সে খারাপই সেগুলো করবে। দেখে তারা ডিপ্রেশনে চলে হ্যাঁ, যে যাবে ভালো সবাই। করা সে ভালো করবে। তাহলে এরকম এত এত ইয়া হবে কেন, এত সমস্যাজনক হবে কেন? নাকি এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো ইয়া হচ্ছে? হ্যাঁ,
স্যার জি স্যার স্যার। আমরা যখন ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিতেছিলাম আমাদেরকে টিচার বলতেছিল হ্যাঁ বলো। যে দেখো আমাদের কিন্তু অনেক সময় কম দেয়, তোমরা জাস্ট লিখো। স্যার হলে ফার্স্ট ইয়ারে বলছে তোমরা লিখতে থাকো, পারো আর না পারো জাস্ট পৃষ্ঠা পড়ে রাখো, টিচারের এত সময় নাই দেখা। টিচারের এত সময় নেই দেখা, তাই না? এবার সেই স্যার টিচারদেরকে ম্যাম বলেছিল। টিচারদেরকে কাঠ গড়ায় ফেলা উচিত। এই যে এতগুলো যে পরিবর্তন হচ্ছে, এখন স্টুডেন্টদের উচিত এটা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটা দায়বদ্ধতার মধ্যে ফেলা, যে এত পরিবর্তন হচ্ছে কেন, তাহলে কোন টিচারের ওই খাতা দেখছে, কোন কোন টিচার ওই খাতাগুলো দেখছে, নিশ্চয়ই তার একটা রেকর্ড আছে। সেই রেকর্ড ধরে সেই টিচারদেরকে এখন ইয়ার মধ্যে ফেলা হোক, যে স্টুডেন্টরা এত টাকা দিল, তাহলে ওই ওই টিচারের কাছ থেকে টাকা কেটে এই স্টুডেন্টের টাকা ব্যাক দেওয়া হোক। না স্যার, দায়বদ্ধতার জি মধ্যে স্যার। ফেলতে গেলে আবার খাতা করা করে দেখবেনি, তখন আরো বেশি দেখুক, সমস্যা করা হবে। করে দেখুক, করা করে দেখলেও তো তাও তুমি ফেল করছো না। জি স্যার। পড়া করে দেখলেও তো ভালো, এখন তো হ্যাঁ ফর্ম ফিল আপে টাকা যাচ্ছে, তারপরে রিচেকে আবার ডাবল টাকা হ্যাঁ, যাচ্ছে। তাহলে তোমার তোমার পড়া করে দেখুক, তাতে তুমি ফেল করবে না। কারণ এটা তো করা স্যার এটা কি টাকা আর্ন করার কোনো ওয়ে নাকি আল্লাহই জানে। না, সেটাই তো বলতেছি যে এটা বাঙালিদের, আমি একটু গাল দিয়ে কথা বলি, সেটা গালটা তোমাদের তো বলতে পারি না। আমি বাঙালি মানে একটা আলাদা গালের কথা ভাবি সবসময়, ঠিক আছে? কারণ এখানে সব কিছুতে এমন একটা মানে কি বলবো, জগা খিচুড়ি একটা অবস্থা করে রাখছে, যেটা বলার আপনার যাক, ওগুলো বলে আমার লাভ নেই, আমরা একটু পড়ি। হ্যাঁ, তোমরা যা হোক, আমি কোশ্চেন আনসারগুলো দিয়ে যাচ্ছি তোমাদের, আশা করি দুটা তিনটা পেপার অন্তত তোমাদের আমি যেগুলো দিয়ে রাখছি আগে থেকে কোশ্চেন আনসার তোমরা অন্তত পড়ছো সবাই দায়বদ্ধতা নিয়ে, তাই না? কারণ প্রচুর পড়া, প্রচুর বিষয়, এখন সময় নষ্ট করার কোনো সময় নেই। হ্যাঁ, স্যার যেগুলো কভার করা যাবে না ওগুলোর কোশ্চেন আনসার গুলো আপনি শুধু দিয়ে দিয়েন, যেন একটু দেখে যাওয়া যায়। হ্যাঁ, ওগুলো তো আমি দিয়ে দিব, ওগুলো তো আমি আগের মতো দিয়েছি তোমাদের, এবারও দিয়ে দিব, সমস্যা নেই। কিন্তু তোমরা যেগুলো যেগুলো দেওয়া হয়ে গেছে পড়তে থাকো, আর আমি আশা করি আগামী এক সপ্তাহের ভিতরেই, মানে আমারও এই দৌড়াদৌড়িতে আমি দুই দিন করে সময় পাচ্ছি না, একটু আবার কলেজে গেলে সারাদিনই সময় পাই না, এতর ভিতরে দৌড়াদৌড়ি করা লাগে যে সেটা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, এই জন্য সমস্যা। তো কালকের সব ভিতরে ক্লাস করলে স্যার কমপ্লিট হবে না, আপনি তো একটা সামারি শিট দেন, ওইটা পড়লে মোটামুটি আইডিয়া করা যায়, যে একদম যদি কমন না পড়ে তাহলে লেখা যাবে অন্তত। না, সেটা তো আশা করি যেগুলো দেওয়া হয়েছে এর ভিতরেই কমন না পড়লেও কিছু হয়তো আনকমন পড়তে পারে, কিন্তু তোমরা লিখতে পারবা যদি ওইগুলোই ভালো করে পড়ো। বাড়তি যেগুলো পড়ানো হয়নি বা যেগুলো আমি বাদ দিতে বলছি ওগুলোর দিকে নজর না দিয়ে যেগুলো দিয়েছি ওইগুলো পড়লেই তো তুমি আরো বেশি ভালো করতে পারবা, তাই না? এটা একটু খেয়াল রেখো। আমি তো কোশ্চেন আনসার দিয়ে দিব, তুমি বেশি পড়ে ইয়া করার থেকে, হ্যাঁ, সমস্যা নেই, দিয়ে দাও। স্যার কিন্তু ব্রিফ গুলো তো পড়তেই হবে। না, ব্রিফ আমি দিয়ে দিব, ব্রিফ নিয়েও তো প্রবলেম হবে না, তাই না? ব্রিফ তো আমি দিয়ে দিব, কিন্তু তুমি ব্রড শর্ট এগুলোর জন্য হুম 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 দাও, ওটাই দাও। আচ্ছা, তো যাই স্যার হোক, একটা ব্রিফ 4টা 5টা করে কমন পড়ার মতো মোটামুটি সবগুলোরই হয়ে গেছে, ওই হ্যাঁ লিঙ্গুইস্টিক্স এর মনে হয় কয়েকটা টপিক বাদ দিয়ে। হ্যাঁ, লিঙ্গুইস্টিক্সেরও যেহেতু 7 পর্যন্ত হয়েছে, মানে আমরা তো আজকে যাচ্ছি 8, তাই তো? শেষের দিক থেকে খুব একটা কোশ্চেন আসছে না। আজকে আর শেষ হয়ে যাবে। হ্যাঁ, আজকে 8 শেষ হয়ে যাবে, তার মানে তোমার এই 8টা মানেই তুমি আশা করি 5টা, কারণ কি 8টা কোশ্চেন থাকে, তার ভিতর থেকে পরবর্তী 3টা থেকে এতটা থাকে না, এই মোটামুটি 7 থেকেই তুমি 5টার মতো করে পরীক্ষায় আসে, ঠিক আছে? হ্যাঁ, এজন্য বললামই তো যে 5টা অথবা মিনিমাম 4টা কমন পাওয়ার মতো পড়া আমাদের হয়ে গেছে, এখন শুধু সেইগুলোকে তুমি কতটুকু আয়ত্ত করতে পেরেছো সেটা হলো বড় কথা, ঠিক আছে তো? কারণ একটা করে টপিক থেকে যদি সর্বোচ্চ 2টাও আসে, তাই না? তাহলে তো তোমার যেমন হচ্ছে যেখানে 4টা করে টপিক আছে, 4টা করে টপিক যেখানে আছে, সেখানে যদি তুমি একটা টপিক একদম বাদ দিয়ে দাও, তাহলে তো তোমার 6টা কোশ্চেন আসবে না, বলো? হুম, জি স্যার। যেমন যেমন হচ্ছে পোয়েট্রির জায়গাতে, পোয়েট্রিতে কয়টা আছে? 5টা না? 16 17 জি 17 স্যার। পোয়েট্রি, ওখানে হচ্ছে 5টা। ওখানে ধরো তুমি 5টার জায়গায় মিনিমাম একটা করে তো দিব ওইখান থেকে, তাহলে প্রত্যেকটা থেকে যদি একটা করেও আসে তাহলে 6টা করে, তাহলে আরও 2টা থাকতেছে, তাহলে 2টা থেকে যদি মনে করো একটা থেকে আসে, তাহলে আর একটা থেকে আবার ডাবল আসতেছে, তার মানে তুমি যদি একটা করে মানে টেনশন না নিয়ে তুমি আগে ওইগুলো প্রিপারেশন নিয়ে যদি সময় পাও তখন তুমি এগুলোতে গুরুত্ব দিবা। তাছাড়া আমার মনে হয় না ওইগুলোকে না শেষ করেই আরেকটাতে বেশি গুরুত্ব দিয়ে সময়গুলোকে নষ্ট করা। আমার কথাটা একটু খেয়াল করো, যেটা আমি প্রত্যেকবারই বলে থাকি, ঠিক আছে? কারণ তুমি যদি একটাকে যে পরিমাণ সময় দিবা, ওই সময়টা যদি তুমি আরেকটাকে বেশি করে গুরুত্ব দাও, তাহলে ওখান থেকে আনকমন আসলে তো তুমি লিখতে পারবা কিনা বলো? আর কোশ্চেন কিন্তু খুব বেশি আনকমন আসে না, মূল কথা হলো কোশ্চেনটা তোমরা ধরতে পারো না।
ল্যাঙ্গুয়েজ চেঞ্জ আছে হ্যাঁ, শুধু। কোশ্চেনটা তোমরা ধরতে পারো না, এটা হচ্ছে বড় সমস্যা তোমাদের। তোমরা ওয়ার্ড ফর ওয়ার্ড যদি কোশ্চেন না আসে তাহলে তোমরা মনে করো যে পরীক্ষায় কোশ্চেন কমন আসেনি, এটা হচ্ছে বড় সমস্যা। তাছাড়া আমি মনে করো যে কয়টা করে কোশ্চেন মোটামুটি দিয়েছি, এগুলো যদি তুমি পড়ে যাও, এর ভিতর থেকেও যদি একটা কোশ্চেন বানায় সানায় দাও, তাও তো উত্তর লিখে ফেলার কথা, মানে উত্তর লিখতে পারার কথা। হ্যাঁ, তো এই জন্য বলছি যে একটা করে যেগুলো বাদ দিয়েছি ওগুলোতে তুমি যে সময়টা দিবা, ওই সময়টা যদি তুমি আরও দুইটাতে আরও একটু ভালো করে দাও, তাহলে ওখান থেকেও যদি একটু ঘুরিয়ে আসে তাও তুমি আনসার করতে পারবে। তোমরা একটু অতিরিক্ত ভয় পাচ্ছ, অতিরিক্ত ভয় পাওয়ার মতো কিছু নাই, ঠিক আছে? তো অতিরিক্ত ভয় পাওয়ার মতো কিছু নাই, বরং পড়ানো হয়েছে, পড়ানো প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, যতটুকু সময় আছে বাকিগুলোকে তোমরা কভার করে নিতে পারবা যদি একটু আন্তরিক হও। একটু স্লো ছিল তো, আর রুটিন যদি আরও 1 মাস পরেও দিত, এই ব্যাপারটা ঘটতো কিনা বলো? জি স্যার, এটা ঘটতোই। স্যার আমি ভাবতেছি আপনি কিভাবে বললেন এত নিশ্চিত ভাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা হবে। আমি শুধু এতক্ষণ যাবত এটাই ভাবতেছি, আপনি কত বড় চিন্তাবিদের মতো কথা বলে ফেলছেন। না না, আমার কলেজের আছে, আমার স্যার, কলেজের তো আমি 7 তারিখে বলেছিলাম ওদের, হ্যাঁ, যে তোমরা ডিসেম্বর ধরে টার্গেট নাও, আমি বলেছিলাম না? ওই আছে কলেজের, কলেজের কেউ আছো? স্যার টেনশন হচ্ছে। স্পেসিফিকলি ফার্স্ট উইকের কথাই বলছিলেন, একদম অ্যাকুরেট কথাই বলছিলেন। আমি বলছিলাম যে তোমরা ফার্স্ট উইকে ধরে রাখো, যে ওরা বলছে স্যার জানুয়ারিতে হতে পারে, কলেজের ডিপার্টমেন্টে গিয়ে বলছে স্যার কবে হতে পারে, কেউ জানুয়ারি, আমি জানুয়ারিতে তোমরা যেও না, ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে তোমাদের পরীক্ষা হবে, এটা ধরে রেখে তোমরা পড়াশোনা করো, এই কথা কিন্তু আমি বলছিলাম, ঠিক আছে? তো এবং তোমাদের যে জি স্যার, এই ক্লাসেও বলছেন কয়েকদিন আগেই। হ্যাঁ, আমি এবং প্রিপারেশনের ব্যাচটা করব না, বা এটা আমি অনেকে বলছে স্যার করেন, আমি বলছি না আমি পারবো না, আমার মনে হচ্ছে পরীক্ষা ডিসেম্বরের দিকেই হবে। এই জন্য তোমাদের ক্লাস মিস করলে আমার খুবই খারাপ লাগছে, যে আমি একটা ক্লাস মিস যাওয়া মানে মনে হচ্ছে তোমাদেরকে আমি পিছিয়ে দিচ্ছি, এইটা আমারও খারাপ লাগতেছে, ঠিক আছে? তার জন্য আমি মোটামুটি কাউলিটা শেষ করার পর মনে হচ্ছে যেন আমার ধরে একটু মানে কি জান আসছে, এখন আমি মোটামুটি বাকিগুলোকে কভার করে দিতে পারবো। এখন কোশ্চেনগুলো নিয়ে আমি আছি, আজকে কাউলিটা আমি মোটামুটি শর্ট পর্যন্ত শেষ করেছি, কালকে ব্রড পর্যন্ত দিয়ে দিব, ওটা শেষ হলেই মনে করো এগুলো কভার হয়ে যাবে। ওদিকে সিনট্যাক্সটা দিয়ে দিয়েছি, তারপরের দিন থেকে আমি ওই যে তোমার সম্ভবত কোনটা শি স্টুপস টু কনকোয়ার, ওটা একটু আছে, আর হচ্ছে কোনটা লিরিক্যাল ব্যালান্স, তাই না? লিরিক্যাল ব্যালান্স তো নাকি? ওটাও তো মনে হয় জি স্যার, লিরিক্যাল ব্যালান্স ওটাও রেডি হয়ে গেছে, ওটা আমি দিয়ে দিব। তো এই জন্য যেটার জন্য মাঝখানে সময় আছে অনেক, সেটা একটু সাইডে রেখে বাকিগুলো যেগুলো সময় কম সেগুলো একটু আগে নাও, তারপর ওই সময় ওটাকে কভার করবা, ঠিক আছে? স্যার, ওই মাঝখানে যে একটা গ্যাপ আছে সেইখানে কি ক্লাস নেবেন আমাদের? হ্যাঁ, যদি সম্ভব আমি তো ক্লাস নিই, যদি প্রয়োজন হয় আমি প্রত্যেকটারই আগেই দখলে যেগুলো শর্টের জন্য যেগুলো আছে, ঠিক আছে? তো যেদিন পরীক্ষা হবে ওই রাতেই, ঠিক আছে? তো আমি দরকার হলে যেটা বাদ আছে সেইগুলোর জন্য ব্রিফ যাতে পড়তে পারো বা ইয়া করতে পারো, ওটার উপর আমি একটা রিভিশন ক্লাস একটু নিয়ে নিব। হ্যাঁ স্যার, আমরা এখন বেশি কোনটাতে মানে পড়া উচিত এখন? আচ্ছা, তো ঠিক আছে, আর এগুলো আমরা কথা না বাড়িয়ে আমরা একটু আমাদের কোশ্চেনগুলো পড়া হয়েছে, রিভিশন দিই না স্যার, অনেক তো ভয় হচ্ছে স্যার। আপনি যেভাবে দিছিলেন মোটামুটি একবার করে রিভিশন হয়েছে, কিন্তু এখন মানে মনে হচ্ছে মনে হচ্ছে ভয় তো থাকবেই। পরীক্ষার রুটিন যদি আজ থেকে 1 মাস পরেও দিত, তাও একই ভয় তোমাদের কাজ করতো। তো সমস্যা নেই, দিয়ে দিয়েছে, ফিল্ড সবার জন্য এক, এখন একটু গুরুত্ব নিয়ে পড়তে থাকো, ওসব টেনশন বাদ দাও। ফিল্ড সবার জন্য জি স্যার, ক্লাসটা শুরু করে দেন। হ্যাঁ, আমি ক্লাসটা শুরু স্যার, আমার তো মনে হয় অন্তত আমরা অন্যদের চেয়ে কিছুটা হলেও আগায় আছি, এইটুকু মনে হয়। বললাম যে অবস্থা, আমাকে যে আরে মেসেজ দিচ্ছে সবাই, স্যার একটা প্রিপারেশন ব্যাচ করে, আমি বলছি তোমাদের টাকা নিয়ে কি আমি বিপদে পড়বো? ব্যাচ করলে তো করা যায়, তাই না? ব্যাচ করলে তো করা যায়, কিন্তু ওই বিপদে আমি পড়তে পারবো না, কারণ এত কম সময় কি এত সময় 8টা সাবজেক্ট আমার ছেলে মেয়ে সারা বছর পরে সামলাতে পারতেছে না, তুমি 1-2 মাসে পরে সামলাই ফেলবা, এত নিশ্চয়তা আমাকে দিও না, ও আমার দরকার নাই। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো যাই হোক, এটাকে আমরা একটু দেখি। 25 দিন একটা ব্রিফ একটু সমস্যা। আচ্ছা, তাহলে স্যার, হ্যাঁ বলো। একটা ব্রিফ, মানে আমি এটা বুঝতেছি না। কিসের, কোন জায়গায়? লিঙ্গুইস্টিকের ওই যে সেকেন্ড চ্যাপ্টারের
লাং, LANGUE, মানে এই ব্রিফ কোশ্চেনটা আমি বুঝতেছি না। ল্যাং ল্যাং লাং, ল্যাং কি জি জিনিস? স্যার। আচ্ছা বলো কি Lang বুঝতে। is the systematic structure of a language হ্যাঁ consisting of the rules and conventions shared by a community. হ্যাঁ, মানে কি কমিউনিটি মানে কি একটা নির্দিষ্ট এলাকা, এটা তো আমি বুঝিয়েছিলাম ক্লাসে, তো বোঝার কথা। ল্যাং মানে হচ্ছে কি, যেটা একটা নির্দিষ্ট কমিউনিটি মানে কি, আমি তো এটা ভালো করে বুঝিয়েছি। মনে করো একটা গ্রামে, জি স্যার, রেকর্ড ক্লাসে আছে এটা। হ্যাঁ মনে করো একটা গ্রামের, তুমি একটা গ্রামের ভাষা একরকম হয়, আবার মনে করো এক গ্রামে বসবাস করা 3 ধরনের মানুষ আছে, খ্রিস্টান, হিন্দু, মুসলিম, 3 জনের ভাষা কি একরকম হয় একই গ্রামে হওয়া সত্ত্বেও? না স্যার। হ্যাঁ, একটু ভিন্নতা হয়। তারপর ল্যাং বলতে আমরা স্পেসিফিক কমিউনিটির ভাষাটাকে বুঝবো, বোঝা গেছে? সেটা তুমি যেভাবে কমিউনিটি বাঁচাবে, এখন কমিউনিটিতে তো বিভিন্নভাবে নির্দেশ করা হয়। কমিউনিটি জেলা ভিত্তিক হতে পারে, কমিউনিটি থানা ভিত্তিক হতে পারে, কমিউনিটি ধর্মভিত্তিক হতে পারে, কমিউনিটি তোমার পেশা ভিত্তিক হতে পারে, হতে পারে না বলো? তো জি স্যার। এটা মোটামুটি ব্রড আকারে ধরা হয়। কমিউনিটি মানে হচ্ছে একই কালচার, একই বিশ্বাস, একই বিষয়ের সাথে রিলেটেড, তাই তো? যে মানুষগুলো, সেই মানুষগুলো একসাথে মিলে যে ভাষায় তাদের মানে কি বলবো, মানে তাদের এক্সপ্রেশনগুলোকে কমিউনিকেট করে, সেটাকে আমরা প্রধানত বলি হচ্ছে ল্যাং। বুঝতে পারছো? এটা জি হচ্ছে স্যার। একটু খেয়াল করবে যে কমিউনিটি বেসড। হ্যাঁ, ল্যাংয়ের এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। দেখো এই যে সবসময় বলছি উইদিন আ লিঙ্গুইস্টিক কমিউনিটি, একটা নির্দিষ্ট কমিউনিটির ভাষা। এখন কমিউনিটিটা তুমি গ্রাম ভিত্তিকই ধরো, আছে না এরকম যে একই জেলাতে 10টা গ্রাম আছে, কিন্তু 10টা গ্রামের মানুষের ভাষা কি একরকম? বলো, একটু পার্থক্য হয় না? জি স্যার। যেমন আমাদের গ্রামেই দুই ধর্মের বিশ্বাস মানুষ আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, কিন্তু খ্রিস্টান এবং হিন্দুদের কথোপকথনের মধ্যে একটা পার্থক্য আছে। টানে যেমন পার্থক্য আছে, তেমনি ওয়ার্ডগতভাবেও পার্থক্য আছে। একই সাথে আমাদের গ্রামের পরের গ্রামটা হচ্ছে মুসলিম, তাই তো? ওই মুসলিম মানুষ হিন্দু, তারপর হচ্ছে খ্রিস্টান, মানে ওই গ্রামটাই হচ্ছে মনে করো মুসলিম, তারপরে আছে কিছু হিন্দু, তারপরে আমাদের এদিকে আছে খ্রিস্টান। এখন আমরা 3 ধর্মের মানুষ কিন্তু একসাথে বসবাস করি, একই রকম আমাদের বন্ধু বান্ধবত্ব, মানে মানে কোনো পার্থক্য নেই যে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কেউ বুঝতে পারবে না, কিন্তু তাদের কথার টনের ভিতরে এবং টানের ভিতরে পার্থক্য আছে। জাস্ট গ্রাম একটা, পাশের গ্রাম, তারপরেও প্রচুর পার্থক্য। শব্দ চয়নে পার্থক্য আছে, তারপর হচ্ছে কথোপকথনের, তারপর হচ্ছে তোমার মানে কি বলবো, ওই যে ওয়েলকামিং, যে মানে কি বলবো, এখানে একজন একজনের সাথে যে বিনিময় করা কথাবার্তা, তাই না? যেমন সালাম বিনিময় করা, এটা ওটা করার মধ্যে পার্থক্য আছে না? বলো, হিন্দুরা একরকম করে বলে, মুসলিমরা একরকম করে বলে, খ্রিস্টানরা একরকম করে বলে, বলে কি না? হ্যাঁ। তাহলে এই কমিউনিটি বেসড যে একটা ভাষা, আমরা সবাই বাংলা ভাষায় কথা বলছি, তাই তো? আমরা যে বাংলা ভাষায় কথা বলছি এটা কি একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমরা বাংলা ভাষায় কথা বললেও আমাদের কমিউনিটি বেস যে ভিত্তিকটা, যে পার্থক্যটা আছে, সেটাকে আমরা বলবো কি? বলো, ল্যাং। ল্যাং বলবো। যেমন সিলেট আর মনে করো সিলেট, মানে কক্সবাজার, বা হচ্ছে এদিকে মনে করো হচ্ছে তোমার দিনাজপুর, এদের ভাষা কি একরকম? সবাই তো বাংলায় কথা বলে, সবার ভাষা তো বাংলা, কিন্তু সবার কি একরকম? একরকম না। তা এই যে জায়গাগুলো, এটাকে মেইনলি বলা হচ্ছে ল্যাং। কি বুঝতে পারছো? কি বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওই জন্য বললাম যে দেখো, ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্পেসিফিক একটা কমিউনিটির, হোয়াইল ল্যাঙ্গুয়েজ রেফার টু দ্য ওভারঅল অর ইউনিভার্সাল হিউম্যান অ্যাবিলিটি টু কমিউনিকেট। যেমন হচ্ছে তোমার কি বলবো, বলো, যে মোটামুটি এই যে বাংলা, ইংরেজি, এগুলো কি বলো? ভাষা। ভাষা বলছে, তাই তো? হ্যাঁ, এই জায়গাগুলোতে যে পুরো আমরা এগুলোকে ভাষা বলছি, কিন্তু এর ইন্টারনাল ব্যাপারটা বাংলার ভিতরেই, ইন্টারনাল যে স্ট্রাকচারগুলো আছে বা ব্যাপারগুলো আছে, ওগুলো দেখা যাচ্ছে যে ডিফারেন্সগুলো হচ্ছে, এগুলো আমরা ল্যাংয়ের ভিতরে কিন্তু ফেলছি। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবা। আচ্ছা, আমরা কোন পর্যন্ত পড়েছিলাম এটা? স্যার আজকে অ্যাকালসারেশন মডেলের দিক থেকে শুরু করবেন। স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড দিয়েছি। আচ্ছা, অ্যাকালচারেশন মডেল এটা আসলে কি জিনিস?
আচ্ছা একটু ফেসবুকটা অফ করে দিই, কারণ সব মেসেজ দিচ্ছে। আজকের উপস্থিতি কিন্তু অনেক ভালো। এ ভালো, আর 2 দিন পর আবার কেটে যাবে, টেনশন নিও না। জোর করে এই উপস্থিতি হলো গিয়ে রুটিন প্রকাশের সাইড ইফেক্ট। হ্যাঁ, এটা সাইড ইফেক্ট। মাঝে মাঝে প্রতি মাসে একবার করে রুটিন প্রকাশ করা উচিত, দিয়ে আবার চেঞ্জ করে আবার রুটিন দেওয়া উচিত, হবে না? স্যার এতে করে আমাদের ভালোই হতো, পড়াশোনা একটু ভালো হতো। না বললাম তো, 1 মাস পরে দিলেও একই ঘটনা ঘটতো। টেনশন নেওয়ার কিছু নেই, বরং তোমরা 2-3 মাস আগায় পড়তেছো, এতে তোমাদের চাকরি জীবনে কাজে লাগবে আর কি। হ্যাঁ, এখানে যে ফিল্ড স্যার ভালোই তো না, এখন এটা ফেক মনে করতাম। হ্যাঁ হ্যাঁ, ওই ফিল্ড একই, অতএব সবাই এই রুটিনে পরীক্ষা দিবে। এখন যে যেমনটা পড়েছো, যার যোগ্যতা সেটা এর মধ্যে প্রকাশ পাবে, টেনশন নেওয়ার কিছু নাই। তো ডেফিনেশন অ্যাকালচারেশন কি দেখো, বলছে এটা হচ্ছে এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি, এটা হলো একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রসেস। অ্যাকালচারেশন দেখো, আর লার্নিং প্রসেস ইন হুইচ ইন্ডিভিজুয়াল অ্যাডপ্টস অ্যাটিটিউড, ভ্যালুজ অ্যান্ড বিহেভিয়ার্স ফ্রম অ্যানাদার কালচার। মানে মূল কথা হলো, যেহেতু আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আছি না, এসএলএ মানে কি? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তার মানে তুমি যদি এখন কোনো একটা ভাষা শিখতে চাও, যদি তুমি ভাষাটা শিখতে চাও, শুধু ভাষাতে গুরুত্ব দিলে পারে তুমি ভাষা শিখতে পারবা না। তোমাকে ভাষাটাকে শিখতে হলে নিশ্চয়ই ওই দেশীয় কালচার, অ্যাটিটিউড এবং ভ্যালুগুলোকে তোমাকে নিজে অ্যাডপ্ট করতে পারতে হবে, তাহলেই তোমার ভাষা কাজে লাগবে, ভাষা তোমার শেখাটা দ্রুত হবে, তা না হলে হবে না। যেমন আমাদের দেশের প্রেক্ষাপটে এত কোচিং, এত সিস্টেম, এত কিছুর পরেও ইংলিশে আমরা প্রচুর পরিমাণে দুর্বল। কারণটা কি? কারণ আমরা অ্যাকালচারেশনে বিশ্বাসী না, ঠিক আছে? তো আমরা বিশ্বাসী হচ্ছে কিসে বলো? একজন স্টুডেন্ট যখন বলে যে স্যার গ্রামারের কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, সেইগুলো স্যার আমি পড়তে চাই। গ্রামারের আবার ইম্পর্টেন্ট টপিক আছে নাকি কোনো, বলো? না স্যার, ওগুলা তো প্রত্যেকটা এক একটার সাথে লিংক করা। তা তোমাকে আমি কোনটা বলবো যে এটা তুমি টেন্স পড়ো তো ভয়েস পড়ো না, ভয়েস পড়ো তো তুমি ক্লজ পড়ো না, ক্লজ পড়ো তো ফ্রেজ পড়ো না, ফ্রেজ পড়ো তো প্রিপোজিশন পড়ো না? এটা আবার কেমন করে কথা হলো যে স্যার আপনাকে বলেন স্যার কোন কোন গ্রামার আইটেমগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়বো? এটা কি বলা যায় কখনো? তাহলে এই অনার্স লেভেলে এসে যদি একদিন এই কথা হলো, তাহলে সে কি বুঝলো পড়াশোনার, কি করলো তাহলে এতদিন? এই জন্যই তার ইংলিশ শেখাটা আজও হয়নি, কারণ সে আছে শর্টকাটের ভিতরে। স্যার শর্টকাটে কীভাবে ম্যানেজ করা যায়? আজকে একজন স্টুডেন্ট বলতে, স্যার এই যে 3rd ইয়ারের স্টুডেন্ট বলতে, স্যার আমি এতদিন তো পড়ি নাই, স্যার এমন কোনো একটু উপায় বলবেন স্যার আমি যাতে পড়ে ভালো রেজাল্ট করতে পারি? আমি বলছি আমি টিচার হিসেবে আমার পক্ষে সম্ভব না যে আমি তোমাকে কোনো সহজ পন্থা দেখাবো আর তুমি 1-1.5 মাসের ভিতরে তুমি পড়ে ভালো রেজাল্ট করবা। এটা আমার পক্ষে সম্ভব না। তুমি পারতে পারো যদি ঐশ্বরিক কোনো ক্ষমতা থাকে আপাতত। তাছাড়া এই 1-1.5 মাসে পড়ে কেউ ভালো রেজাল্ট করবে, এটা কে করতে পারে বলো? একমাত্র প্রশ্ন দিয়ে দিলেও তো পারা সম্ভব না তাকে, মনে হয়। বলো পড়া সম্ভব এভাবে যে ভালো রেজাল্ট? না স্যার, 3rd ইয়ারের প্রশ্ন দিয়ে দিলেও সম্ভব, কারণ তাকে তো সেটা পড়তে হবে, টেক্সটটা পড়ে বুঝে তারপর তো করতে হবে। তাছাড়া সে তো মুখস্থ করে গিয়ে পরীক্ষা হলে আবার ভুলে যাবে। যে 8টা সাবজেক্টে যদি তাকে 5টা করে কোশ্চেন আমি দিয়ে দিই ব্রড, তাহলে কতগুলো কোশ্চেন হচ্ছে বলো? 40টা। হ্যাঁ, 8টা সাবজেক্ট 40টা ব্রড, 40টা শর্ট, আর ব্রিফ মনে করি এরকম 10টা করে হলে 80টা ব্রিফ, নাকি? তাহলে সব কিছু তুমি 1-1.5 মাসে কি করে পড়ে শেষ করবা বলো? একটা ব্রডকে যদি 2 দিন করেও সময় নাও, তা কতদিন দরকার তার বলো? 80 দিন দরকার। তাহলে ব্রড পড়তে 80 দিন দরকার, শর্ট পড়তে যদি 1 দিন করেও টাইম লাগে, একটা করে আমি ধরলাম, একটা করে, তাও তো দরকার কতদিন বলো? ওরকম 40 দিন। আরো 40 দিন। হ্যাঁ, তাহলে ওরকম যদি ব্রিফ পড়তে আমার ধরলাম যে 10টা করে ব্রিফ তুমি একটা করে মনে রাখবা বা করে পড়লাম, তাও তো এরকম দরকার আরো 10 দিন। তাহলে মোটামুটি তুমি 2 মাসে কি তোমাকে যদি প্রশ্নও দিয়ে দিই, তাও তুমি ভালো রেজাল্ট করতে পারবা বলে তো সন্দেহ আছে। তো যাই হোক, এটা বললে তোমরা এখন আতঙ্কিত হবা, ওটার দরকার নেই। এতদিন আমি কিচ্ছু বলি নাই, আর কিছু বলছিও না, যে তোমরা যেহেতু তোমাদের টাকা দিয়ে পড়তেছো তোমরা যা খুশি করতে পারো। ওকে, তাই বলছে দেখো, ইন্ডিভিজুয়ালস অ্যাডপ্ট অ্যাটিটিউড, ভ্যালুস অ্যান্ড বিহেভিয়ার্স ফ্রম অ্যানাদার কালচার। তাহলে যে ভাষা তুমি শিখতে চাচ্ছ সেই ভাষার কালচারটাকে তুমি যে অ্যাডপ্ট করতেছো, এই অ্যাডপ্ট করে ভাষাটাকে লার্নিং করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অ্যাকালচারেশন মডেল। অ্যাকালচারেশন ব্যাপারটা ঠিক এরকম, যেমন আমরা করি না, ওই যে কলম বাঁধি না, মানে গাছের কলম, বুঝো? গাছের কলম। জি স্যার। একটা আম গাছের ডাল আর একটা আম গাছে লাগাই দিব, যে একই আম গাছে 2 ধরনের আম ধরবে, বুঝো না? এরকম আর কি বিষয়টা, যে আমি বাংলা ভাষা জানি, এখন আমাকে ইংরেজি ভাষা শিখতে হবে। তো ইংরেজি ভাষা শেখার জন্য আমি যদি বাঙালি কালচার দিয়েই শিখতে চাই, তাহলে আমার ইংরেজি ভাষা আমার ভিতরে আসবে না।
এই জন্য যদি আমাকে কিছুদিন ধরে আমার আমেরিকাতে রেখে আসা হয় বা ইংল্যান্ডে রেখে আসা হয়, তাহলে আমি আপাতত 2-3 মাসের ভিতরে আমার কি স্পোকেন ল্যাঙ্গুয়েজটা আমার ডেভেলপড হয়ে যাবে। ঠিক ব্যাপারটা এটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের একটা ব্যাপার হিসেবে দেখাচ্ছে। তাই বলছে দেখো, হাউএভার দ্য অ্যাকালচারেশন মডেল ডেভেলপড বাই সুম্যান ইজ বেসড অন হাউ সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ফ্যাক্টর ক্যান ফ্যাসিলিটেট, যে বলছে হ্যাঁ সোশ্যাল এবং সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলো ফ্যাসিলিটেট করতে পারে আর ইনহিবিট করতে পারে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তার মানে তুমি শুধু ভাষার উপর গুরুত্ব দিলে ভাষা শেখাটা কঠিন হবে, যতক্ষণ না তুমি সোশ্যাল এবং সাইকোলজিক্যাল যে ফ্যাক্টরগুলো আছে ভাষা শেখার ক্ষেত্রে সেগুলো যদি তুমি গুরুত্ব না দাও, কারণ সেগুলোই তোমার ভাষার শেখার বা অর্জনের ক্ষেত্রে তোমাকে ফ্যাসিলিটেট করবে বা সহজ করে দিবে প্রক্রিয়াটা। তাহলে এইটা হলো কি, তাহলে অ্যাকালচারেশন মডেল বলছে কি, যে কোনো একটা ভাষা শেখার ক্ষেত্রে ওই ভাষার সাথে রিলেটেড কালচারের মানুষের অ্যাটিটিউড, ভ্যালুজ এবং বিহেভিয়ারগুলোকে অ্যাডাপ্ট করে নেওয়ার ব্যাপারটাকে বোঝায়। কি কথা বোঝা গেল? কি বুঝতে পারছো? হ্যাঁ, এবার বলছে অ্যাজ অ্যাকালচারেশন ইজ দ্য সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ফ্যাক্টর হুইচ আর বিলিভ টু বি ইম্পর্টেন্ট ইন দ্য প্রসেস অফ এসএলএ ইন ন্যাচারাল কন্টেক্সট। মানে তুমি স্বাভাবিকভাবে যদি কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করতে চাও তাহলে এটা খুবই একটা ন্যাচারাল ব্যাপার হিসেবে কাজ করবে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হিসেবে। সুম্যান ক্লেইমস দ্যাট অ্যাকালচারেশন অর ইন্টিগ্রেশন উইথ টার্গেট ল্যাঙ্গুয়েজ, মানে যে ল্যাঙ্গুয়েজ তুমি শিখতে যাচ্ছ, টিএল মানে হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ, ব্রিংস দ্য লার্নার্স ইনটু কন্ট্যাক্ট উইথ টার্গেট ল্যাঙ্গুয়েজ স্পিকার। ওই যে বললাম তুমি যদি ইংরেজি শিখতে চাও তাহলে ইংলিশ স্পিকারদের সাথে তোমার কন্ট্যাক্ট হতে হবে, কানেক্ট হতে হবে, তাই তো? তাহলে তুমি ওটা আরও শিখতে পারবে। অ্যান্ড দেয়ার বাই দ্য আলটিমেট ভার্বাল ইন্টারাকশন, তখন কথোপকথনের মাধ্যমে উইথ দোজ স্পিকার ফ্যাসিলিটেট দ্য প্রসেস অফ লার্নিং অ্যাকুইজিশন, এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে তোমাকে সাহায্য করবে। তাহলে আশা করি বেসিক জায়গাটা বুঝতে পেরেছো। তাহলে এখন তুমি অ্যাকালচারেশন মডেলটা কিভাবে করতে পারবা? তুমি এখন বাংলাদেশে থেকে তুমি অ্যাকালচারেশন মডেলটা কিভাবে করবা? কিভাবে তুমি তাদের সাথে এখন কন্ট্যাক্ট করবা? সোশ্যাল ডিস্টেন্সিংটা কিভাবে কমাবা? যে আমি হচ্ছে বাংলাদেশি মানুষ, তাই না? এখন আমি বাংলাদেশি, কিভাবে আমি ইংরেজি শিখতে গিয়ে ইংলিশ মানুষদের সাথে আমি এখন কন্ট্যাক্ট করব, কিভাবে এটাকে আমি আনবো স্বাভাবিক? এখন অবশ্য প্রক্রিয়া অনেক হয়ে গেছে, তুমি এখন যদি ইচ্ছা থাকলে আর কি, ইচ্ছা থাকলে এখন অনেক গ্রুপ আছে, হ্যাঁ, তুমি ইন্টারন্যাশনালি যে কোনো বন্ধুত্ব ক্রিয়েট করতে পারো কিনা বলো? এখন একজন আন্তর্জাতিক বন্ধু তৈরি করা খুব কঠিন, বলো? না স্যার, মাইন্ডেড অনেক পার্সন আছে যারা ইংলিশ প্র্যাকটিস করতে চায়। তুমি ফেসবুকে কমেন্ট দিবা, ইংলিশ লার্নিং এর অনেক গ্রুপ আছে, কমেন্ট দিবা, 2-1জনকে নিবা, বেশি দরকার নাই, 2-1জনকে নিবা। কিন্তু আমি এরকম করেছি, যখন আইএলটিএস ব্যাপার সাথে তখন পাকিস্তানি বা ইন্ডিয়ান বা এরকম আছে অনেক, জর্ডান, অনেকের সাথে বেশ কমিউনিকেট করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে নিজের সময়ের সমস্যার জন্যই আসলে ওইভাবে যোগাযোগ করা হয়নি। কিন্তু একই মাইন্ডেড মানুষ হলে এই জিনিসটাকে করা সম্ভব, কারণ যখন ইংলিশ স্পিকিংটা তখন করতে হবে যখন তোমার নেটিভ ভাষাটা ওই ব্যক্তি জানে না, তখন তুমি বাধ্য, ইউ আর কম্পেল টু ইউজ ইংলিশ। তাছাড়া ও যদি তোমার ভাষা জানে তাহলে ওখানে আর ইংরেজির কথা হবে না। মানে তোমাকে ইংরেজি শিখতে হলে তোমার ভাষা জানে না এরকম কারোর সাথে ইংরেজিতে কথা বলতে হবে, তাহলে তুমি ইংরেজিটা শিখতে পারবা। কি কথা বুঝতে পারছো? যে তোমার ভাষা জানে না তাহলে তুমি ইংরেজিতে কথা বলবা, সেও ইংরেজিতে কথা বলবে, এবং সেখানে ইংরেজি ছাড়া আর অন্য কোনো মিডিয়া আসবে না কথা বলার জন্য। তখনই তোমাদের স্যার চ্যাট জিপিটির সাথে ইংলিশে কথা বলা প্র্যাকটিস করা যায়? ওটা তো ওইরকম ভাবে হয় না, ঠিক আছে? তো ওরকম ভাবে হয় না আর কি। তুমি করতে পারো, হ্যাঁ, প্র্যাকটিস করতে পারো, কিন্তু হিউম্যান কন্ট্যাক্ট ছাড়া এই কমিউনিকেশনটা সহজ হয় না। তুমি চ্যাট জিপিটিকে ইউজ করতে পারো, সেও অনেকখানি ফিডব্যাক দেয়, কিন্তু হিউম্যান ইয়াটা দরকার, ঠিক আছে? আচ্ছা, এবার আসি এখন ফ্যাক্টরস ক্যান রিডিউস সোশ্যাল ডিস্টেন্সিং। তাহলে সোশ্যাল ডিস্টেন্স কমানোর ফ্যাক্টরগুলো কী কী হতে পারে? বলছে অ্যাকর্ডিং টু সুম্যান সোশ্যাল ডিস্টেন্স ক্যান অলসো ইনফ্লুয়েন্স দ্য প্রসেস অফ, দেখো L2 মানে কি? L1 মানে হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, L2 মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। Social distance refers to the learners as a member of a social group in contact with another social group, দেখো whose members speak in a different language। তাহলে সোশ্যাল ডিস্টেন্সিং বলতে আমরা বোঝাচ্ছি যে তুমি যে ভাষা শিখতে যাচ্ছ সেই ভাষা জানা অন্য একজন মানুষের সাথে তোমার কন্ট্যাক্টের ব্যাপারটা কেমন। হ্যাঁ, হি এনলিস্ট দ্য ফলোইং, তিনি এইভাবে বলেছেন, দেখো সোশ্যাল ডমিনেন্স। প্রথমে হচ্ছে সোশ্যাল ডমিনেন্স, মানে কারা ডমিনেট করতেছে, কোন গ্রুপের লোকটা এখানে বেশি কাজ করতেছে। বলছে ইফ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং গ্রুপ ইজ পলিটিক্যালি, কালচারালি অ্যান্ড টেকনিক্যালি অর ইকোনমিক্যালি ডমিনেন্ট টু অর সাবঅর্ডিনেট টু দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ, সোশ্যাল কন্ট্যাক্ট বিটুইন দ্য টু গ্রুপ উইল টেন্ড নট টু বি সাফিসিয়েন্ট ফর অপটিমাল টার্গেট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এটা খেয়াল করো, বলতেছে তুমি মনে করো ইংরেজি শিখতে চাচ্ছ, ঠিক আছে? তুমি হচ্ছে বাংলাদেশি মানুষ, এখন মনে করো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং গ্রুপ, যারা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং গ্রুপ মানে কি, যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে চায়, তারা যদি পলিটিক্যালি, কালচারালি ইত্যাদিতে যদি ডমিনেন্ট হয় অর সাবঅর্ডিনেট টু দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ,
তাই তো? টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপের দ্বারা যদি কেমন হয় বলো, সাবঅর্ডিনেট টু দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ, তাহলে হচ্ছে কি, হ্যাঁ, তাহলে সোশ্যাল কন্ট্যাক্ট বিটুইন দ্য টু গ্রুপস উইল টেন নট টু বি সাফিসিয়েন্ট ফর অপটিমাল টার্গেট ল্যাঙ্গুয়েজ। তাহলে কি হবে, যে তুমি যে ভাষাটা শিখতে চাচ্ছ ওই ভাষাটা শেখার জন্য সাফিসিয়েন্ট হবে না। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম বলা হচ্ছে যে ইফ দে আর নিয়ারলি ইকুয়াল ইন স্ট্যাটাস দেয়ার উইল বি মোর কন্ট্যাক্ট বিটুইন দ্য টু গ্রুপস। তার মানে যদি কেউ ডমিনেন্ট বা সাবঅর্ডিনেট হয় তাহলে ভাষা শেখাটা সাকসেসফুল হবে না। মনে করো ইংলিশম্যানরা আমাদের থেকে কি বেশি ডমিনেন্ট, তাই তো? ডমিনেন্ট আর কি, তারা অনেক বেশি শক্তিশালী, আমরা তাদের হচ্ছে সাবঅর্ডিনেট, আমরা হচ্ছে তাদের সাবঅর্ডিনেট, তারা আমাদের উপরে প্রভাব বিস্তার করবে। তাহলে পারে কি, তাহলে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিংটা অনেক বড়, ঠিক আছে তো? তার মানে আমরা কাছাকাছি হতে পারছি না, এই জন্য আমাদের ভাষা শেখাটা সফল হবে না। কিন্তু যদি আমরা যদি নিয়ারলি ইকুয়াল হতাম তাহলে কেমন হতো, দেয়ার উইল বি মোর কন্ট্যাক্ট বিটুইন দ্য টু গ্রুপস। তাহলে কন্ট্যাক্টটা কেমন হবে, যেমন হচ্ছে যে এই যে আমি একজন টিচার স্টুডেন্টের ডিস্টেন্সিংটা বেশি নাকি তোমার স্টুডেন্ট ডিস্টেন্সিংটা বেশি, কোনটা? টিচার স্টুডেন্ট, হ্যাঁ, টিচার স্টুডেন্ট ডিসটেন্সটা কিন্তু বেশি, কারণ আমি এখানে ডমিনেন্ট আর তুমি হচ্ছে আমার সাবঅর্ডিনেট, এখানে ইংলিশ প্র্যাকটিসটা সাকসেসফুল হবে না। কিন্তু যদি দুইজন একই ক্লাসে পড়া দুই ফ্রেন্ড ইকুয়াল যেহেতু স্ট্যাটাস, দুইজন স্টুডেন্ট, তারা যদি নিজেদের ভিতরে কমিউনিকেট করে প্র্যাকটিস করতে চায় তাহলে কোনটা সাকসেসফুল হবে? টিচারের সাথে ভালো হবে না স্টুডেন্ট ভালো হবে, কোনটা বলো তো? হ্যাঁ, স্টুডেন্ট ভালো হবে। তাই সেটাই বলছি যে সোশ্যাল ডমিনেন্স এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি কেউ একজন ডমিনেন্ট হয় আর একজন যদি সাবঅর্ডিনেট হয় তাহলে সেখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখাটা সাকসেসফুল হবে না। তার হচ্ছে দাস দেয়ার কন্ট্যাক্ট উইথ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ কমিউনিটি উইল এনহ্যান্স দ্য অ্যাকুইজিশন অফ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। তার মানে যত বেশি কন্ট্যাক্ট হবে তত বেশি টার্গেট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা সফল হবে, ঠিক আছে তো? তাহলে সোশ্যাল ডমিনেন্সের ক্ষেত্রে যদি দুইজন ইকুয়াল হয় তাহলে শেখাটা সাকসেসফুল হবে, আর যদি একজন ডমিনেন্ট বা আরেকজন যদি সাবঅর্ডিনেট হয় তাহলে সেখানে বাধাগ্রস্ত হবে। কি কথা বুঝতে পারছো? এই পয়েন্টগুলো পরীক্ষাতে আসে। দেখো এক একটা চ্যাপ্টারে না কিছু কোশ্চেনের একটা ইয়ে আছে, মানে কোশ্চেন অলরেডি বোঝাই যায় যে এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, ব্রড কোশ্চেন। হ্যাঁ, তো সেই হিসাবে যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবা। বলছে অ্যাজিমিলেশন, প্রিজার্ভেশন এবং অ্যাডাপ্টেশন, এটা গুরুত্বপূর্ণ। অ্যাজিমিলেশন, প্রিজার্ভেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। এখন অ্যাজিমিলেশনটা কি জিনিস? আমরা অ্যাজিমিলেশন কি পড়ে এসেছি? জি স্যার। অ্যাজিমিলেশন মানে কি, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড কাছাকাছি বলতে গিয়ে দুইটার শব্দ এমন ভাবে মিলে যাওয়া যে নতুন একটা শব্দ সাউন্ড তৈরি হয়ে যাওয়া, এরকম আর কি বিষয়টা। যেমন হচ্ছে কি ওই যে লেমি, তাই তো, গিমি, হ্যাঁ, এরকম আর কি বিষয়টা। তাহলে গিভ মিটা হয়ে যাচ্ছে কি গিমি, হ্যাঁ, লেট মি হয়ে যাচ্ছে কি লেমি, হ্যাঁ, এরকম ভাবে। তাই বলছে অ্যাজিমিলেশন, প্রিজার্ভেশন এবং অ্যাডাপ্টেশন এই ক্ষেত্রে জরুরি। প্রিজার্ভেশন মানে কি, যেভাবে বিষয়টাকে তুমি ইন্টারাকশনের মাধ্যমে প্রিজার্ভ করে রাখতে পারবা। কেমন কি, মনে করো তুমি ইংল্যান্ডে 6 মাস ছিলা, 6 মাস থেকে তুমি ইংরেজি ভালোই শিখে আসছো, এবার তুমি গ্রামে চলে আসছো, গ্রামে চলে এসে তুমি এখন যদি 6 বছর থাকো, ওই ইংলিশ কি তোমার আর থাকবে যেটা তুমি শিখেছো? না স্যার, ওইটা কিন্তু আর থাকবে না, ঠিক আছে? তো এরকম তুমি যতই শিখো না কেন, তুমি আসলে কোন পর্যায়ে কাজ করছো, কোথায় তুমি ভাষাটা ইউজ করবা, ঠিক সেখানে ততটুকুই দরকার থাকবে এবং ততটুকুই তোমার ভিতরে থাকবে, বাকিগুলো সব হারিয়ে যাবে। হ্যাঁ, তাই বলছে দ্য বেস্ট কন্ডিশন ফর L2 মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ টু অবটেইন হোয়েন দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং গ্রুপ ওয়ান্টস টু অ্যাজিমিলেট ইনটু দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ, মানে অ্যাজিমিলেট হয়ে যেতে হবে। তাহলে এইখানে অ্যাজিমিলেট মানে হচ্ছে আর ওই শব্দগত অ্যাজিমিলেশন না, বরং একজনের সাথে আরেকজনের একদম মিলে যাওয়া, মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ কেমন হয়ে যাচ্ছে, পুরো একসাথে মিশে যাচ্ছে। তাহলে সেখানে ভাষাটা কেমন হবে, শেখাটা উত্তম হবে নাকি, বেস্ট কন্ডিশন হবে, যারা একজন আরেকজনের সাথে মিশতে পারে। প্রিজার্ভেশন, দ্য সেকেন্ড বেস্ট কন্ডিশন অকার্স when the second language group wants to adapt the culture of target language group for দেখো ইন্টার গ্রুপ ইন্টারাকশন উইদাউট অ্যাজিমিলেটিং টু ইট। হ্যাঁ, তাহলে অ্যাজিমিলেশন নাও করতে পারে, অ্যাজিমিলেশন না করেও যদি কেউ একজন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার যদি টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপের সাথে গ্রুপের যে কালচারগুলো আছে সেগুলো যদি আপাতত অ্যাডাপ্ট করে নিতে পারে, তার ক্ষেত্রেও ভাষা শেখাটা সহজ হবে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড বেস্ট কন্ডিশন। ফার্স্ট বেস্ট কন্ডিশন হচ্ছে সবচেয়ে অ্যাজিমিলেট হয়ে যাওয়া। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ যদি একসাথে হয়ে যায়
তাহলে সেটা ভাষাটা শেখা হয় যেটা তুমি ইংল্যান্ডে গিয়ে শিখতেছো। তুমি যখন ইংল্যান্ডে চলে যাচ্ছ তখন তুমি সেখানে আছো এবং আশেপাশে সবাই ইংলিশম্যান, অতএব তুমি ওদের সাথে অ্যাজিমিলেট হয়ে যাচ্ছ, বিধায় তোমার জন্য শেখাটা বেস্ট হচ্ছে। এবার মনে করো তুমি বাংলাদেশে আছো, তুমি ইংল্যান্ডে যেতে পারোনি, তাহলে তুমি কি করবা, ওই টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ বা যারা হচ্ছে ইংলিশম্যান বা ওদের যে কালচারটা আছে সেই কালচারটাকে তোমাকে অ্যাডপ্ট করতে পারতে হবে। কেমন করে করবে এটা বলো? যেমন হচ্ছে বিবিসি, সিএনএন, ইংলিশ সিনেমা, যারা বেশি বেশি ইংলিশ সিনেমা দেখে তারা দেখবে ইংলিশতে ভালোই পারে, যারা হিন্দি সিনেমা দেখবে বা দেখবে যে ভালো হিন্দি বলতে পারে কিনা বলো তো? ব্যাপারটা এরকম। তুমি কিছুদিন রবীন্দ্রনাথের বই পড়ো, যে তুমি যদি 1 মাস রবীন্দ্রনাথের গল্পগুলো একটানা পড়তে থাকো, দেখবে যে তোমার ভাষাটা চেঞ্জ হয়ে গেছে, তোমার কথা দিয়েও রবীন্দ্রনাথের ওই সাধু ভাষার মতো ভাব কিন্তু বের হয়ে যাচ্ছে। তুমি যদি ওই কালচারে তুমি যদি যেতেও না পারো, তুমি অন্তত কালচারটাকে যদি অ্যাডপ্ট করে নিতে পারো, তারা কি খায়, কিভাবে কথা বলে, কিভাবে পোশাক পরে, হ্যাঁ, কিভাবে তারা বন্ধু বান্ধবের সাথে, যেমন ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের আচরণ কি একটু ভিন্ন না বলো তো? ইংলিশ মিডিয়ামের দেখবা ওদের আচরণটা একটু ভিন্ন, কারণ ওই কালচারের সাথে ছোট বাচ্চারা ওই রকম বিষয়টা ক্রিয়েট করার কারণে ভাষাগত ব্যাপারটা তাদের কাছে ইজি হয়ে যায়, কিন্তু তাদের আচরণটা একটু ভিন্ন হয়ে যায়। তবে সবচেয়ে লিস্ট ফেভারেবল কন্ডিশন হচ্ছে কি, যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অকার্স ইফ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গ্রুপ উইশেস টু রিমেন সেপারেটেড। দেখো, হ্যাঁ, লিঙ্গুইস্টিকলি অ্যান্ড কালচারালি ফ্রম দ্য টার্গেট গ্রুপ, তার মানে যদি কেউ সেপারেট থাকতে চায়, যে আমি টার্গেট গ্রুপের সাথে মিশবও না, তাদের কালচারও আমি গ্রহণ করব না, তাহলে কি ভাষা শেখা যাবে বলো? যাবে না। তাই বলছে এটা হচ্ছে কি লিস্ট ফেভারেবল। তার মানে প্রথম দুটা যদি আমি করতে পারি তাহলে আমার পক্ষে সহজ হবে, হয় আমি তাদের সাথে মিশে যাব, আর না হয় তাদের সাথে মিশতে না পারলেও আমি কালচারটাকে অ্যাডপ্ট করে নিব, তাহলে আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংটা সহজ হবে। আর যদি আমি সেপারেট থাকতে চাই, সে যে কোনোভাবেই হোক, আমি তার কালচার অ্যাডপ্ট করবো না, তার দেশে আমি যাবও না, তার সাথে মিশবও না, তাহলে তোমার ভাষা শেখাটা কঠিন হবে। তাহলে কি এটাই কি আমাদের প্রধান বাধা না আমাদের বাংলাদেশিদের জন্য বলো? হ্যাঁ স্যার, ওদের কালচারও আমরা নিতে চাই না, আবার ওদের সাথে মেশারও সুযোগ নাই। এই জন্য বিশেষ করে যাতে গ্রাম পর্যায়ের বা থানাভিত্তিক যে কলেজগুলোতে ইংলিশে পড়া হয় স্টুডেন্টরা, তাদের ভাষাগত ডেভেলপমেন্টটা খুব একটা বেশি হয় না। হয় কি বলো? এগুলো কিন্তু হয় না, কারণ অন্তত তোমাকে কোচিংয়ের সাথে হলেও রিলেটেড থাকতে হবে একটা, যেখানে প্র্যাকটিস করানোর পরিবেশ থাকে। মানে তোমাকে একটা পরিবেশ তৈরি করতে, ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর ওন এনভায়রনমেন্ট টু প্র্যাকটিস ইংলিশ, আদারওয়াইজ ইট উইল নট হেল্প ইউ। কোনোভাবেই তুমি ডেভেলপ করতে, তুমি ইংলিশ পড়তেছো, সারাদিন পড়তেছো, কারণ তোমার রিডিং স্কিলস বাড়বে, স্পিকিং স্কিল বাড়বে না। আবার তুমি স্পিকিং যতই করো না কেন, তুমি যদি তোমার লিসেনিং স্কিলটা না বাড়াও, তুমি যে বিবিসি, সিএনএন ধরে তুমি বুঝতে পারবে না। মানে প্রত্যেকটা স্কিল আলাদা আলাদা এবং তোমাকে প্র্যাকটিস করতে হবে ওইরকমভাবে পরিবেশ মানায় নিয়ে। কি কথা বুঝতে পারছো? তাহলে এটা হলো অ্যাজিমিলেশন, প্রিজার্ভেশন এবং অ্যাডাপ্টেশন থিওরি। কিসের জন্য? সোশ্যাল ডিস্টেন্সিংটা কিভাবে বাড়ানো যায় বা কমানো যায়। এই এবার হচ্ছে এনক্লোজার বা অ্যাটাচমেন্ট। এটা কি জিনিস? দ্য মোর দ্য সেকেন্ড লার্নিং গ্রুপ শেয়ার সোশ্যাল ইনস্টিটিউশন অফ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ লাইক স্কুল, চার্চেস, ওয়ার্ক প্লেসেস, ক্লাব আর আদার্স, দ্য মোর ফেভারেবল দ্য কন্ডিশন উইল বি ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। হ্যাঁ, এরকম আর কি। যদি আমরা একটা ক্লাব করি, যে বললাম যে ক্লাব যদি করি, যেখানে আমরা সারাদিন ইংরেজিতে কথা বলবো, যে আমাদের কলেজ আছে কিন্তু দেখা যাচ্ছে ওখানে কোনো ইংলিশ কোচিং নাই বা আমরা ওইরকম পরিবেশ পাই না, আমরা নিজেরাই যদি একটা ক্লাব ক্রিয়েট করি এবং আমাদের যদি একটা ওইরকম ইয়া থাকে, যে আমাদের একটা যদি রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, যে উই নেভার স্পিক বাংলা টিল উই স্টে, হ্যাঁ, মানে যতক্ষণ না পর্যন্ত আমরা মানে যতক্ষণ পর্যন্ত থাকছি আর কি জায়গায়, অথবা যতক্ষণ না বাইরে যাচ্ছি বা অন্য মানুষের সাথে মিশছি, আমরা আমাদের ভিতরে যখনই কথা বলবো আপনি বুঝতে পারবেন। তেমন আমাদের ইংলিশ যে ডিপার্টমেন্টগুলো আছে, এগুলো কি এরকম রুলস করা যায় না যে স্টুডেন্টরা এখানে বা টিচারেরা যতক্ষণ থাকবে এই জায়গায় বাংলায় কথা বলা যাবে না? বলো, করা যায় কিনা? করলে পারে হয়, কিন্তু দোমাটকায় যাবে বাবা, হবে না, স্টুডেন্টরা আসবে না, হলে স্যারের সাথে কথা বলতে ভয় লাগে, স্যারের সামনেই যাওয়া যাবে, কেউ কথাই বলবে না, সবাই চুপচাপ থাকবে। হ্যাঁ, যে কয়জন 2-5 জন কলেজে আসতো ক্লাসে, বাংলায় কথা বলি তাই আসে না, ইংরেজিতে কথা বলে তাহলে তার আসবেই না, ও আগেই শেষ। ঠিক আছে, তো ওই জন্য আমাদের দক্ষতাও শেষ হয়ে গেছে। হ্যাঁ, প্রথম দিকে, হ্যাঁ, যেমন 2016-তে যখন জয়েন করি, তার আগে ভাইবা টাইবা বা ওরকম যে একটা ইয়া ছিল, এখন ইংরেজি সব শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো মানে একদম শেষ। আবার নতুন করে যদি করতে হয় তাহলে 6 মাসের আগে ট্রেনিং দিয়ে তারপরে আমাদেরকে কোনো জায়গায় নিতে হবে, তাছাড়া কিছু করা যাবে না, আমরা সব শেষ হয়ে গেছি। তারপরে দেখো, তো এটাই বলছে যে অ্যাটাচমেন্ট একটা বড় বিষয়, যে আমি অ্যাটাচমেন্ট একটা গ্রুপ তৈরি করে নিব, আমি একটা ক্লোজ গ্রুপ তৈরি করবো, ক্লাব তৈরি করবো, বা যে কোনোভাবে আমি যদি একটা ফেভারেবল কন্ডিশন তৈরি করতে পারি আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের জন্য, তাহলে এটা পারবো। দেখো, আমরা আছি কি সাইকোলিঙ্গুইস্টিক্সে আছি, মানে সাইকোলজি কিভাবে আমাকে আমার ভাষা শিখতে সাহায্য করবে।
হুদাই শুধু চিল্লাচিল্লি করলে হবে না। হ্যাঁ, হুদাই কোচিংয়ে যাও, হুদাই এই করো, ভালো টিচার নিয়োগ করো, কোনোভাবেই সম্ভব না যতক্ষণ তুমি তোমার পরিবেশটা ঠিক করছো তোমার ভাষা প্র্যাকটিসের জন্য, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো কিছুই কাজে দিবে না এই ভাষা শেখার ক্ষেত্রে। কি কথা বুঝতে পারছো? যেমন অনেকে জাপানি ল্যাঙ্গুয়েজ শিখে না, জাপানিজ শিখে কোথায় যায়, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে কোথায় যায় বলো, কোথায় যাওয়ার জন্য? বিভিন্ন কোর্স কোরিয়ায় যাবে বা জাপানে যাবে। তার মানে তারা একটা পরিবেশ তৈরি করে নিচ্ছে যে তুমি অবশ্যই জাপানে যাবা, এই জন্য তুমি জাপানি ল্যাঙ্গুয়েজ শিখতেছো। তুমি বাংলাদেশে থাকবা, তোমার জাপানি ল্যাঙ্গুয়েজ শিখে কোনো কাজ আছে বলো? না স্যার। তাহলে তুমি ইংলিশ নিয়ে পড়তেছো কোন টার্গেটে? মানে মেয়েরা ইংলিশ নিয়ে পড়লে পারে ভালো একটা বর পায়, এই তো, এই জন্য পড়ে অনেকে। এটা একটা মানে বাপ মায়ের জন্য একটা খুবই পজিটিভ একটা বিয়া। অনেক বাপ মা এসে বলে আমার মেয়েটাকে এবার ইংলিশে চান্স করাতে পারলাম না, ইংলিশে চান্স করাতে পারলে একটা ভালো অফার পাওয়া যাচ্ছিল, এরকম আর কি। হ্যাঁ, মানে ইংলিশে পড়লে বিয়ের সাথে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আছে এরকম আছে না এরকম? মনে তো হয় না স্যার। হ্যাঁ, তো এরকমটা ব্যাপার আসে, ইংলিশে চান্স পাওয়া মানে সে মেয়েদের একটা চাহিদা বাড়ে, কিন্তু ছেলেদের কি চাহিদা বাড়ে তা আমি জানি না, যতক্ষণ না পর্যন্ত তার যোগ্যতাটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার বলছে কোহেসিভনেস। বেশি পারলে আরো মেয়েদের বিয়ে কম হয়। বলো বলো স্যার, মেয়েরা যদি বেশি পেরে যায় তাহলে আরো বিয়ে দিতে আরো ঝুঁকি পারবে, বলবে ছেলে পারে না মেয়ে পারে, এই মেয়ে তো আনা যাবে না। জি স্যার, এটা সত্যি কথা। হ্যাঁ, না একসময় আমি তো বললাম যে আগামী 50 বছর পরে বাংলাদেশের প্রেক্ষাপটে হায়ার এডুকেশনে মেয়েদের যে উপস্থিতি, তাতে একসময় মেয়েদেরকেই ছেলে দেখতে যেতে হবে। এটা বলে রাখলাম, যদি 50 বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে দেখবো, আর না হয় তোমরাই দেখো। ঠিক আছে তো, কারণ ক্লাস থেকে শুরু করে সব কিছুতে ছেলেদের উপস্থিতি এত কম, বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে, তাতে খুব শীঘ্রই মেয়েরা তাদের সমপরিমাণ ছেলে পাবে না। বুঝতে পারছো? স্যার, আমার রিলেটিভের মধ্যে আছে মেয়ে চাকরি করে আর ছেলে করে সংসার দেখে। হ্যাঁ, ছেলে সংসার দেখে, মানে আমাদের রিলেটিভের মধ্যে হাজবেন্ড বাচ্চা কাচ্চা পালে আর মেয়ে চাকরি করে। ছেলেদের উপস্থিতি এখন বর্তমানে খুবই কম, এবং দিন দিন উচ্চশিক্ষায় ছেলেদের উপস্থিতি কমে যাচ্ছে, কারণ ছোট থেকেই দেখতেছি ছেলেদের পড়াশোনা ভালো পর্যায়ে নেই আপাতত। ঠিক আছে তো, এখন উপস্থিতি মেয়েদের অনেক বাড়ছে। এটা একটা আরো ভিন্ন ব্যাপার ঘটবে, আরো কিছু ব্যাপার ঘটবে যেখানে দেখা যাচ্ছে মেয়েদের জন্য ছেলে পাওয়া কঠিন হয়ে যাবে, ছেলেদের জন্য মেয়ে পাওয়া কঠিন হবে। ওই দিক থেকে যে ছেলে হচ্ছে কম শিক্ষিত, এই জন্য সবাই উচ্চশিক্ষিত মেয়ে হওয়ার কারণে বা চাকরি করে, এই জন্য পাওয়া যাচ্ছে না। যেমন আমাদের ক্ষেত্রে, আমাদের কমিউনিটিতে এরকম কিছু ঘটে, আমাদের মেয়েরা নার্সিংয়ের একটা সুযোগ পায় আমাদের চার্চগুলো থেকে। ঠিক আছে তো, এই জন্য মেয়েরা মোটামুটি নার্সিং করে একটু উঠে গেলেও ছেলেদের এরকম কোনো সুযোগ নাই। এই জন্য অনেক ছেলেরা দেখা যাচ্ছে বাইরে থেকে মেয়ে নিয়ে আসে, এলাকায় তারা মেয়ে পাচ্ছে না সে বিয়ে করার জন্য। বুঝতে পারছো? এরকম একটা ব্যাপার, এটা হচ্ছে সামাজিক অসমতার একটা ব্যাপার আর কি। হ্যাঁ, এই অসমতাটা আমাদের উপরের মানুষগুলো আন্তরিক না, কোনো দিক থেকে আমি আন্তরিক দেখছি না, না চার্চ রিলেটেড, ধর্ম রিলেটেড, না কোনো কমিউনিটি বা কোনো জায়গায় আমি কোনো আন্তরিক মানুষ দেখছি না যে আমি কমিউনিটিটাকে আমি ওন করবো এবং সেটাকে ভালো করার চেষ্টা করবো। বা কেউ যদি দু একজন যদি ওনও করে, ভালো করার চেষ্টা করে, তো তাকে লাথি মেরে কীভাবে পিছনে ফেলে রাখা যায় সেই চিন্তা নিয়ে সবাই ব্যস্ত আছে সব জায়গাতে। আমি আমার গ্রাম থেকে দেখছি, আমার কলেজ থেকে দেখতেছি, আমি বললাম তো আমার মন্ত্রণালয় থেকে, সব জায়গা থেকে দেখতেছি যে এটা আসলে খুবই দুঃখজনক, এবং আস্তে আস্তে নিজেকে সরিয়ে ফেলা ছাড়া কিছু সুযোগ থাকে না আর কি। তো যাক, তা বলছে কোহেসিভনেস অ্যান্ড সাইজ, বলছে ইট মিনস দ্যাট ইফ দ্য ল্যাঙ্গুয়েজ, এবার কতটুকু সাইজ হলে ভালো হবে, যে আমার গ্রুপে আমি যেটা গ্রুপ তৈরি করলাম, হ্যাঁ, যে আমরা প্র্যাকটিস করব, এখানে 50 জন থাকলে ভালো হবে, 5 জন থাকলে ভালো হবে, না 3 জন থাকলে ভালো হবে, কোনটা? বলো কোনটা ভালো হবে, যে আমার গ্রুপে কতজন রাখলে পারে আমি ভালো শিখতে পারবো? 5 জন। আসলে গ্রুপে কতজন থাকলো সেটা ম্যাটার করে না, কতখানি আমরা কন্ট্যাক্ট করছি সেটা ম্যাটার করে। ঠিক আছে তো, আমরা কতখানি আন্তরিক সেটার উপর ডিপেন্ড করে। তোমার 10 জন থেকেও যদি একজন একজনের সাথে যোগাযোগ না হয়, তুমি করতে পারবা? বলো, হবে না তো, কাজ হবে না তো। আবার কম আছে বা বেশি আছে, মানে কন্ট্যাক্ট এখানে বড় কথা। হ্যাঁ, কারণ কমিউনিকেশনের পারপাস, ভাষা কিসের জন্য? ভাত দিয়ে খাওয়ার জন্য নাকি লবণ মিশিয়ে এরকম কিছু, না বিক্রি করার জন্য, না গায়ে পড়ার জন্য, কোনটা? যে আমি এখন পোশাকের মতো পরবো, কমিউনিকেট। তার জন্য যদি কমিউনিকেশনই না করো তাহলে তোমার ভাষা কিভাবে ডেভেলপ হবে? অতএব সাইজ ডাজন্ট ম্যাটার। তাই বলছে ইট মিনস দ্যাট ইফ দ্য ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গ্রুপস আর স্মল অ্যান্ড লেস ইউনাইটেড, দেখো কম কিন্তু লেস ইউনাইটেড, এই তারা ইউনাইটেড না, দ্য পসিবিলিটি অফ কন্ট্যাক্ট উইথ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ ইনক্রিজেস হুইচ ইজ শিওরলি ফেভারেবল ফর ল্যাঙ্গুয়েজ। দেখো এখানে হচ্ছে কি,
সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গ্রুপের ওই যে একটা কথা বললো যে আর স্মল অ্যান্ড লেস ইউনাইটেড, মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে যদি ইউনাইটেডটা কম থাকে তাহলে নিশ্চয়ই তুমি তাহলে টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপের সাথে মিশতে চাচ্ছ, সেই ক্ষেত্রে আবার ফেভারেবল হবে ব্যাপারটা। এই যে তোমাকে কোন ক্ষেত্রে এই কথাটা বললাম, যে তুমি মনে করো যে ইংল্যান্ডে আছো, তুমি ইংল্যান্ডে গেছো, সেখানে তোমার ভাষার কেউ নাই, তাহলে তোমার ইংরেজি শেখাটা সহজ হবে নাকি তোমার ভাষার অনেকজন ওখানে আছে, তাহলে কোন ক্ষেত্রে তোমার ইংরেজি ভাষাটা শেখা সহজ হবে বলো তো? থাকলে কেউ না থাকলে এখানে আমার কমিউনিটির কেউ নাই, সেটাতে ভালো হবে। সেই জন্য সহজ হবে, কারণ তুমি যখন বলবা, আর যদি তোমার কমিউনিটি থাকে তো তুমি তো মনের ভাষা তুমি তো বাংলায় বলে দিচ্ছ তাকে, মনে করো তুমি যেখানে আমি বলতে বাধ্য সেখানে তো বলতেই হবে। হ্যাঁ বলতে হবে, তাহলে ওই জায়গাটা তাই বলছি। দেখো যে পসিবিলিটি অফ কন্ট্যাক্ট উইথ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ ইনক্রিজেস হুইচ ইজ শিওরলি ফেভারেবল ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তাহলে এইটা হচ্ছে ব্যাপার, যে তুমি তোমার ল্যাঙ্গুয়েজ গ্রুপের লোক যত কম হবে তত তোমার টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপের মানুষের সাথে মেশার সম্ভাবনা বাড়বে, তোমার ভাষা শেখাটা সহজ হবে। এটা হচ্ছে কি কোয়েসিভনেস অ্যান্ড সাইজ, মানে কোয়েসিভনেস মানে হচ্ছে অ্যাটাচমেন্ট, তুমি যে ভাষা শিখতে চাচ্ছ তাদের ভিতরে অ্যাটাচমেন্ট, হ্যাঁ এটা। তারপর হচ্ছে কংগ্রুয়েন্স, মানে কংগ্রুয়েন্স মানে কি, মানে সামঞ্জস্যতা, মিল। বলছে দ্য মোর সিমিলার দ্য কালচার অফ দ্য টু গ্রুপস দ্য মোর লাইকলি দেয়ার উইল বি সোশ্যাল কন্ট্যাক্ট অ্যান্ড দাস ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। মানে ওই যে কালচার যত ইজি হবে তার কন্ট্যাক্টও বেশি বাড়বে, মানে মূল কথা হলো কন্ট্যাক্ট যত বাড়বে ভাষার অর্জনের ব্যাপারটা তত বেশি সহজ হবে। তাহলে কংগ্রেস মানে সিমিলারিটি, তাহলে যে কালচারের মধ্যে সিমিলারিটি থাকবে সেই কালচারের ভাষাটা শিখতে আমাদের জন্য সহজ হবে। কেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইউরোপিয়ান কান্ট্রিদের কালচার এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ক্রিশ্চিয়ানিটির সাথে রিলেটেড, তাই না? এটা ক্রিশ্চিয়ানিটির সাথে রিলেটেড। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত ব্যাপার থেকে অনেক সময় দেখেছি যে যেহেতু ওদের ইউরোপিয়ান কালচারদের সাথে খ্রিস্টান সমাজের কালচারটা অনেকটা মিলে যায়, এই দিক থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অন্যান্য ধর্মীয় মানুষ গ্রুপের থেকে, মানে যেখানে আমরা একসাথে ছিলাম বা থাকতাম তাদের থেকে যারা হচ্ছে আমাদের কমিউনিটি, তারা একটু ইংরেজি শেখাতে মোটামুটি অনেকখানি সাবলীল বোধ করে। কারণ কি, কারণ আমাদের যে বাইবেল বা এগুলোর ব্যাপারগুলো আছে, বা ইংলিশ বা বিদেশি মানুষরা অনেক সময় কমিউনিটিতে আসে, তাদের সাথে কন্ট্যাক্ট থেকে শুরু করে, বা অনেকে আছে আমাদের যারা হচ্ছে মানে চার্চ পুরোহিত ভাইরা যারা হয়, তারা বাইরে থেকে ট্রেনিং নিয়ে এসে এদের সাথে দেখা যাচ্ছে ভাষার চর্চাটা সহজ হয়, এবং সেই কারণে কি হচ্ছে কালচার যেহেতু দুই গ্রুপের মধ্যে সিমিলার হয়ে যাচ্ছে, তাদের ভাষা শেখাটা অনেকখানি সহজ হচ্ছে, এই ব্যাপারটা ঠিক আছে। যেমন আরবি ভাষাটা দেখবা যে কয়জন খ্রিস্টান জানে আর কয়জন হিন্দু আরবি জানে। আমি যদি শিখতেও চাই, আমি হয়তো শেখার ক্ষেত্রে খুব কঠিন হবে, কিন্তু একজন মুসলিম পক্ষে কি কঠিন হবে এটা শেখাটা আরবি? একদমই সহজ হবে না, কিন্তু সহজ হবে। তো এই যে ব্যাপারটা এখানে বলা হয়েছে। এবার হচ্ছে অ্যাটিটিউড। দেখো এই যে দেখো এগুলো হচ্ছে একটা পয়েন্ট, কিন্তু এটা দেখো কঠিন কিছু বলো তো, এগুলো খুব কঠিন এই বিষয়গুলো। হচ্ছে অ্যাকালচারেশন মডেল, মানে তুমি দ্বিতীয় ভাষা তুমি অর্জন করবা সেই কলমের মতো, বললাম একটা গাছ একটা ডাল কেটে এনে আর একটা গাছের সাথে লাগানো, এটাকে অ্যাকালচারেশন বলা হয়। যাতে কি কালচারটাকে আমি ওই যে আমটা মিষ্টি আম, এই টক আমের গাছে লাগিয়ে দিব, আমি এখান থেকে টক আমও পাবো মিষ্টি আমও পাবো। ঠিক এখন ওইটা করার জন্য আমাকে কি করতে হবে, তা সেটা আমি বলতেছি যে টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপে কে, তাই তো মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যারা শিখতে চায় তাদের সাথে কিভাবে মানে যত পারা যায় কন্ট্যাক্টে আনা যায়, সোশ্যাল ডিস্টেন্সিংটা যত বেশি কমানো যাবে, যত আমরা কাছাকাছি হতে পারবো, কন্ট্যাক্ট যত বেশি হবে, তত ভাষা শেখাটা সহজ হবে। এই কথাটাই বারবার বলছে বিভিন্ন পয়েন্টে। এছাড়াও অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে, তাই না? যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গ্রুপ টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ সম্পর্কে যদি পজিটিভ দৃষ্টিভঙ্গি না রাখে, তাহলে কি ভাষা শিখতে পারবে বলো? যেমন অধিকাংশ আমাদের ইংরেজি স্টুডেন্টরা মানে ভাইবা নিতে গিয়ে মাঝে মাঝে জিজ্ঞাসা করেছি যে ইংলিশ সাহিত্যে যতজন পড়ে আমাদের ছেলেমেয়েরা অধিকাংশই ইংরেজি সাহিত্যকে নেগেটিভলি দেখে কিনা বলো? ইংরেজি সাহিত্য পড়তে এসে সারা শুধু পরকীয়া দেখে, আর মানে তাদের ধর্মের সাথে রিলেটেড না। আমি অনেককে বলতে শুনেছি, এই কারণে বলছি, ঠিক আছে? তো যেটা তাদের অধর্ম শেখায়, তাদের ধর্ম বিশ্বাসকে অনেক সময় নষ্ট করে দেয়, এরকম কথা আমি বলতে শুনেছি বা করছি। তার মানে কি ইংরেজি সাহিত্য পড়তেছে কিন্তু অ্যাটিটিউডটা তার নেগেটিভ, তাহলে কি সে ভিতরে ঢুকতে পারবে না গ্রহণ করতে পারবে বলো? কিছুই পারবে না।
তাহলে ওই যে বললাম সে ক্লাসে আসছে না, সে বই পড়তে চাচ্ছে না, কারণ মনে হচ্ছে যেন তার ধর্ম চলে যাবে, তার জাত চলে যাবে, এরকম একটা বিষয় মনে করতেছে। মনে করার কারণে সে পজিটিভ অ্যাটিটিউড না রাখার কারণে দেখা যাচ্ছে না সে পারতেছে না এটা। তাহলে তার এখানে পড়া তো উচিত না, তার যখন নেগেটিভিটি শুরু হয়েছে তখন তাকে বাদ দেওয়া উচিত। কাল একজন স্টুডেন্ট কল দিয়েছে ফার্স্ট ইয়ারের, স্যার আমি খুব বিপদে আছি স্যার, আমি সাবজেক্ট চেঞ্জ করতে চাই। কী কারণে চেঞ্জ করতে চাই? বলতে স্যার আমাকে সবাই খুব ভয় দেখাচ্ছে, আমি ইংরেজি পারবো না, আমার পক্ষে সম্ভব না, আমি নাকি ইংরেজি নিয়ে সব বিপদে পড়ে গেছি, আমি চেঞ্জ করব। ইংরেজি নিয়ে নাকি খুব বিপদে আছে, ঠিক আছে? তো আমি বলছি তারা তোমাকে ভয় দেখাচ্ছে, তারা কি কি পাস, কি সে পড়াশোনা করছে, কতদূর পড়াশোনা করছে? তো স্যার অনার্স মাস্টার্স করছে, অনেকে চাকরি করতেছে। তাহলে তাদের পড়াশোনা নিয়ে কি সন্দেহ আছে না? বলো। একজন স্টুডেন্ট ইংরেজি পড়ছে বলে তাকে ডিস্টার্ব করতেছে, তারা বলতেছে ইংরেজি নিয়ে না পড়তে, তাহলে সেই মাস্টার্স পাস স্টুডেন্টের কি যোগ্যতা আছে বা কি মেন্টালিটি তৈরি হলো তার? বলো, যে একজন স্টুডেন্ট ইংরেজিতে চান্স পেয়েছে বলে তাকে ইংরেজি নিতে নিষেধ করছে। বলো, তাহলে কি হলো? মিলল কথাটা? এবং সেই মেয়ে ওই পরিবেশে কখনো কি ইংরেজি নিয়ে সাকসেসফুল হতে পারবে? বলো, ওই মেয়ের পক্ষে কখনোই সম্ভব না। নাকি ইংরেজি পড়ে কেউ ভালো কিছু করতেছে না? বাংলাদেশে যারা বাংলাদেশ ইংরেজি নিয়েছে তারাই হচ্ছে এখন গোবর ঘাটতেছে, এই তো। হ্যাঁ, আমরা তো বাংলা থেকে পড়ে এসে ইংরেজি স্যার হয়েছে, এই তো। তাহলে এইরকম আমাদের কলেজ থেকে শুধুমাত্র এই ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রেই অনেক এডুকেটেড পার্সনরা থাকে যারা বেশি স্যার ডিসকারেজ করে, যে তাদেরই আরো এনকারেজ করার কথা, কিন্তু তারা অনেক বেশি নিরুৎসাহিত করে। এটা হচ্ছে ঈর্ষান্বিত। আমি যেটা আবিষ্কার করেছি সেটা হলো ঈর্ষা, ঠিক আছে? তো আমি যেটা আবিষ্কার করেছি সেটা হলো কি ঈর্ষা। কারণ ইংলিশ পড়া স্টুডেন্টদের সাথে অন্য স্টুডেন্টদের অনেক বড় পার্থক্য থাকে, ঠিক আছে? তো কারণ মনে করো 5 জন আছে, 5 সাবজেক্টের, মনে করো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, কেউ হয়তো জিজ্ঞাসা করলেই তোমরা কিসে পড়ো, কি করো, সবাই যখন বলবে ইংরেজি, যখন স্টুডেন্ট বলে আমি ইংরেজিতে পড়ি, তখন দেখবে ওই লোক ওকে একটু আলাদা করে দেখবে, ঠিক আছে? তো জি স্যার, আলাদা করে দেখবে। জি স্যার। আমি যখন কলেজে করি, আমি যখন রাস্তা দিয়ে যাই, আপনি কি করেন ভাই? আমি মেয়ের পেশা কলেজে টিচিং করি। ভালো, কি সাবজেক্টে পড়েন? কি সাবজেক্টে পড়েন আপনি? ইংরেজি। ওরে বাবা, এরকম করে, ভালো তো। মানে বাংলা বা ইতিহাস বললে পারে উনি এই আবেগটা করতেন না। এমনকি আমি ইংরেজিতে পড়েছি তখনও মানে মানুষজন একটু অন্যভাবে তাকায়। এই যে একটা ঈর্ষার জায়গাটা, এইটা তুমি যদি না নিতে পারো তাহলে তুমি ব্যর্থ। আর এই ব্যর্থতা সবাই করাতে চায়। আমার গ্রামেই তো আমার বড় ভাই আমাকে ডেকে নিয়েছে, ছাদের উপর ডেকে নিয়ে গল্প করতেছে, আমাকে বোঝাচ্ছে, মিলন তুমি সাবজেক্ট চেঞ্জ করে ফেলো, তোমার লাইফ শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো তোমার লাইফ শেষ হয়ে যাবে, তুমি সাবজেক্ট চেঞ্জ করো। আমার আঙ্কেল টাইপের থেকে শুরু। আমি সেখানে জিদ করেছি। শুধু একজন আমার পজিটিভ করছিল, আমার এক দাদি সম্পর্কে, যে তুই ইংরেজি নিয়ে পড়। আমি কমার্সের, সবাই বলছি অ্যাকাউন্টিং নিয়ে পড়ো না, ম্যানেজমেন্ট নিয়ে পড়ো। তখন ওনার দিতে যে হ্যাঁ তুই এটা নিয়ে পড়, তোর কাজ দিবে। ওনার আমি পজিটিভলি গ্রহণ করেছি, এবং ইংলিশের কি 14 গোষ্ঠী দেখা যায় আমি সেটা দেখে নিয়ে ছাড়বো, এরকমভাবে আমি পড়াশোনা শুরু করছিলাম। এবং ফার্স্ট ইয়ারে আমি অনেকগুলো নভেল থেকে অনেক কিছু পড়ে ফেলেছি, গ্রামারের অনেকগুলো বই শেষ করেছিলাম ফার্স্ট ইয়ারে। তো ল্যাঙ্গুয়েজ বা এগুলোর ব্যাপারে আমি দেখলাম এটা জাস্ট এটা সিম্পল, এটা তো ম্যাথের মতো তো টেকনিক্যাল কিছু না, বরং আমার কাছে ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্টিংই কঠিন লাগে। কারণ ওখানে যে সময়টা আমি দিব টেকনিক্যাল ইস্যুগুলো পড়বো, তার থেকে তো আমি এখানে সাহিত্য পড়তেছি। এতে আমার ভাষাগত ব্যাপারটা যেমন গুরুত্ব আছে, সাহিত্য আমাকে আমার মতো করে জীবন চালাতে সাহায্য করবে। সাথে সাথে ভাষাগত ব্যাপারটা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি জরুরি। আর এই জায়গাটা যদি তুমি নিজেকে গড়ে নিতে পারো তাহলে তোমার সমস্যা থাকার কথা না। তাহলে অ্যাটিটিউড একটা বড় জিনিস, ঠিক আছে? তো যে তুমি ইংরেজিতে পারবা কি পারবা না, তোমার পারিবারিক সামাজিক অ্যাটিটিউডটা কতটুকু, তোমার স্কুল কলেজের টিচারদের মধ্যে তোমার পজিটিভ অ্যাটিটিউড কতটুকু, তুমি কতটুকু এই বিষয়টার সাথে মানিয়ে নিতে পারতেছো, এই জায়গাটার জন্য সফলতা মানে ব্যাফলতা নির্ভর করে আর কি। যেটা বাংলা কথা হলো যে ভালো কলেজের স্টুডেন্টরা ভালো রেজাল্ট করে, খারাপ কলেজের স্টুডেন্টরা খারাপ রেজাল্ট করে কেন? খারাপ ভালোর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? একটা কলেজকে খারাপ বা ভালোকে কিভাবে বিবেচনা করা হয় বলো? টিচার দিয়ে, স্টুডেন্ট দিয়ে, নাকি পরিবেশ দিয়ে? বলো তো। পরিবেশ। এই আমরাই টিচাররাই তো বিভিন্ন সরকারি কলেজে জাস্ট ট্রান্সফার হয়ে যাচ্ছি, কিন্তু কলেজটা একই রকম আছে, তাই না? স্টুডেন্টরাও তো ভালো হোক মন্দ হোক, যেটাই চান্স পাচ্ছে ওরা ভালো হয়ে যাচ্ছে। ভালো কলেজে ভালো পড়াশোনা হচ্ছে, খারাপ কলেজে খারাপ পড়াশোনা হচ্ছে। তাহলে খারাপ ভালো হচ্ছে এটা পরিবেশের উপরে। ওই পরিবেশে গেলে, খারাপ পরিবেশে গেলে টিচারও খারাপ হয়ে যাচ্ছে, স্টুডেন্টও খারাপ হয়ে যাচ্ছে। আবার ভালো পরিবেশে আসলে ভালো টিচারও ভালো হয়ে যাচ্ছে, স্টুডেন্টও ভালো হয়ে যাচ্ছে। অতএব পরিবেশটা হচ্ছে সবচেয়ে ভালো কথা, যে ওইখানের পরিবেশে স্টুডেন্ট টিচাররা কি ধরনের অ্যাটিটিউড তারা ধারণ করে, এইটা। তারপর সাইকোলজিক্যাল ডিস্টেন্স, এটা তো আরো বেশি। এটা তো আরো বেশি, ওই যেটাকে বললাম আর কি, শখ।
ঠিক আছে তো, শখ। ওই যখন কোনো কোনো স্টুডেন্ট কয়, এক স্টুডেন্ট তো পুরো আমাদের ইয়াতে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল আজ থেকে মানে 3 বছর আগে, সেই স্টুডেন্টটা এইচএসসিতে আমার কাছে পড়তো। ওই স্টুডেন্টের পরিবার মনে হয় খুবই মানে ইসলাম ধর্মে খুবই মানে কি বলবো একটু গোড়াপন্থী বলা যাবে, যেটা হচ্ছে যে সেই স্টুডেন্ট এসে আমাকে বলতেছে স্যার আমার পরিবার আমাকে নিষেধ করছে, ইংলিশ নিয়ে পড়া যাবে না। আমি বলছি কেন? বলতেছে ইংলিশ নিয়ে পড়ে নাকি আমার ধর্ম নষ্ট হয়ে যাবে। আমি এটা বাস্তব সত্যি কথা বলছি এবং ওপেনলি বলতেছি। তা আমি বলছি কেন, কি ধর্ম নষ্ট হবে? আমি কি খারাপ হয়ে গেছি নাকি? তোমার কি কখনো মনে হয় যে তুমি তো আমার কাছে এইচএসসি পড়ছো বা এখনো তুমি পড়তেছো, তোমার সাথে অধর্মের কোনো কিছু বা আমি এমন কিছু আচরণ করেছি তোমার সাথে? আমিও তো অন্য ধর্মের একজন মানুষ, তুমি তো আমার কাছে পড়েছো প্রায় 2 বছর। আমার কাছে কি মনে হচ্ছে যে আমি একজন তোমার সাথে মানে ধর্মটাকে দিয়ে শুধু কি আমি ধর্ম শিক্ষাটাকে বিবেচনা করবো নাকি আমার আচরণটাকেও খেয়াল করবো? বলো তো কোনটা? ধর্মটার ব্যাপারটা কি আমার আচরণে প্রকাশ পাবে নাকি শুধু আমি ধর্মটুকু জানবো তাতে প্রকাশ পাবে? এটুকুই স্যার, আচরণে প্রকাশ পাবে। তাহলে আমি একজন খ্রিস্টান ছেলে, তুমি আমার কাছে পড়েছো, তোমার ধর্ম কি কোনো জায়গায় কোনো নষ্ট হয়েছে আজ পর্যন্ত? তাহলে স্যার যার নিজের ধর্মের প্রতি বিশ্বাস এত কম, সে নিজের ধর্মে টিকে আছে কিভাবে? না সেটাই তো, মানে সে তাকে এমন ভাবে রাখা হয়েছে, এমনকি তাকে একদিন আমরা মানে কলেজের প্রোগ্রামের জন্য তাকে, যেহেতু সে একটু ধর্মভীরু আমি জানি, সে একদম নিজেকে মানে এমন ভাবে গুটিয়ে রাখে বা হাত পা সব রাখে, যেহেতু যেমন করে তোমাদের ইয়াতে আছে হিজাব বা বোরকা, তো ওই হিসাবে আমি তাকে একটা দায়িত্ব দিলাম, তুমি তাহলে তোমার কোরআন তুমি তেলাওয়াত করবা, এটা দিলাম। তো বললো ঠিক আছে স্যার। এইবার পরের দিন প্রোগ্রামের দিন সকালে এসে, স্যার আমি করতে পারবো না স্যার, ঠিক আছে তো আপনি দয়া করে আমাকে এখান থেকে নাম করে দেন, বাদ দেন। আমি বলছি কেন? বলছে স্যার আমার বাড়ি থেকে নিষেধ করছে, আমি এটা করতে পারবো না। আমি বলছি তোমার নিয়ে তো খুব বিপদ, তুমি তো চলতেই পারবে না সমাজে, পারবে বলো তো? মেয়ে চলতে পারবে এইভাবে? তো এইরকম ব্যাপারগুলো যে তুমি যদি এই যে এটা হচ্ছে কালচারাল শক, ঠিক আছে, কালচারাল শক। হ্যাঁ দেখো, তা বলছে দ্য সাইকোলজিক্যাল ফ্যাক্টরস লাইক ল্যাঙ্গুয়েজ শক, লার্নার্স বিকাম কনফিউজড হোয়েন ইউজ সেকেন্ড লাইন, যে ইংলিশ সাহিত্যে প্রথম যারা ভর্তি হয় তারা তো ল্যাঙ্গুয়েজ শকের মধ্যে পড়ে যায়। হ্যাঁ ফার্স্ট ইয়ারে এসে স্যার আমি এখন কি পড়া, আমি কিছুই বুঝতেছি না, এটা ইত্যাদি। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ শক। আর হচ্ছে কালচারাল শক, এই যে বিভিন্ন ধরনের যে আমরা কবি সাহিত্যিকদের জীবনী পড়লে পারে বা হচ্ছে ধর্মীয় কিছু কিছু কালচারের ব্যাপার দেখা যাচ্ছে ভিন্ন আছে, যেমন হচ্ছে খ্রিস্টানদের মধ্যে যেমন হচ্ছে শুকরের মাংস, এই কথাটা তো আমরা সাহিত্যে পড়ি মাঝে মাঝে, পড়ি নাই? পোর্ক বা এই জাতীয় পড়ছি তো নাকি, আমরা পড়ছি না? তোমার এই যে এডিশনাল স্কিল, হ্যাঁ যে দেখা যাচ্ছে যে স্যার রোজার করে কি, যে ছেলেমেয়েরা বাইবেলে ভালো করে, কুইজে ভালো করে, তাদেরকে সে পোর্ক দেয় বা এগুলো দেয়, তারপর এটা কি একটা এক ধরনের কালচারাল শক। কিন্তু তারপর হচ্ছে এখানে তো আমরা অনেকে হিন্দু ধর্মের আছো, আমরা এখানে গরুর মাংস বা এগুলো নিয়ে কথা বলছি, তাই না? তো দেখা যাচ্ছে এখানে একটা কালচারাল শকের কিছু কথাবার্তা আছে। এখন তুমি এটাকে শকড হচ্ছ নাকি জাস্ট এটাকে একটা ফ্যাক্টরি হিসেবে মনে করে এড়িয়ে যাচ্ছ, সেটার উপর ডিপেন্ড করবে যে তুমি ভাষাটার ব্যাপারটা কতটুকু গ্রহণ করতে পারবা। হ্যাঁ এগুলো তো হবে, কারণ আমরা এখন মাল্টি কালচারালিজমের একটা ব্যাপারে চলে এসেছি। সেই ক্ষেত্রে সব ধর্মের মানুষ থাকবে, সব বিশ্বাসের মানুষ থাকবে এবং সব ধরনের কথাবার্তা এখানে হবে। অতএব এই ক্ষেত্রে শক যত বেশি কম হবা তত ভালো। তবে নিজেকে বললাম তো আমি অ্যাডাপ্ট করে নিব, কিন্তু নিজের জায়গাটা ঠিক রেখে। কিন্তু একদমই আমি নিজেকে সরিয়ে নিব, সেপারেট রাখবো, তাহলে তো তুমি আধুনিক যুগে চলতে পারবে না তোমার এটা নিয়ে। যেমন হচ্ছে এখন তোমার যদি মনে করো যে একজন মেয়ে যদি ভাবে যে আমি কোনো ছেলের পাশে বসবো না, তাই তো, আমি কোনো ছেলের পাশে বসবো না, তো এমন কি হয় না যে পরীক্ষার হলে তার চারিপাশে ছেলে, সে একটা মেয়ে মাঝখানে পড়ে গেছে, হতে পারে এরকম? বলো। হ্যাঁ এরকম হয়। তারপরে ধরো মনে করো যে তুমি বাসে যাচ্ছ, সব ছেলে বসে আছে, একটা করে সিট মানে এক জায়গায় ফাঁকা আছে, কিন্তু সেখানে একজন ছেলে বসার কারণে তুমি সিটে এখন বসবা না। এটা কার সমস্যা হবে বলো? আমার নিজের সমস্যা, তোমার নিজের সমস্যা। এখন তুমি যদি এটাকে কালচারালি শকড হও যে আমি এটা করবো না, তাহলে তোমাকে সেভাবে মানিয়ে চলতে হবে। তাই হচ্ছে দ্য সাইকোলজিক্যাল ফ্যাক্টরস লাইক ল্যাঙ্গুয়েজ শক, লার্নার্স বিকাম কনফিউজড হোয়েন ইউজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। অন্যদিকে কালচারাল শক, লার্নার্স বিকাম পাজল টু অ্যাডপ্ট নিউ কালচারাল প্র্যাকটিস মানে প্যাটার্নস। তাহলে সাইকোলজিক্যাল ডিস্টেন্স ইনক্লুডস 4 এফেক্টিভ ফ্যাক্টরস ইন শুম্যানস অ্যাকালচারেশন মডেল। প্রথম হচ্ছে ল্যাঙ্গুয়েজ শক, কালচার শক, ইগো, দেখো পারমিয়াবিলিটি, হ্যাঁ ইগো, আমি আমার ইগোটাকে ভেঙে ওখানে যাবো কিনা, এরকম একটা বিষয়। আর হচ্ছে মোটিভেশন। কেমন ধরো ইগো ব্যাপারটা কেমন, আমি মনে করি এখন জাপানিজ শিখতে যাচ্ছি, ঠিক আছে, তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখবো। তো এখন মনে করো জাপানি ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য একজন টিচার আছে, সে আবার আমার স্টুডেন্ট, মনে করো সে এখন জাপানি পড়ায় আর কি, কারণ সেই বিষয়ে সে এক্সপার্ট।
এখন এই ক্ষেত্রে আমাকে যদি শিখতে হয় তো তার কাছে তো শিখতে হবে নাকি, হ্যাঁ বলো। জি স্যার অবশ্যই। এখন যদি আমি মনে করি ধুর ও আমার স্টুডেন্ট, আমাকে শেখাবে, আমি যেতে পারবো না, আমার নিজেকে খুব ছোট ছোট লাগবে, তাহলে আমি শিখতে পারবো এটা কখনো? তাহলে এইটা একটা জাস্ট বললাম। তারপরে ল্যাঙ্গুয়েজ শক তো আমরা বুঝতে পারছি যে ইট রেফার্স টু দ্য সিচুয়েশন অর সোশ্যাল সেটিং ওয়্যার দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ লার্নার্স বিকাম ফুলিশ অর দে আর লাভড অ্যাট বিকজ দে আর নট গুড অ্যাট দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ দেখো, হোয়ার দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, দেখো লার্নার্স বিকাম ফুলিশ মানে টার্গেট ল্যাঙ্গুয়েজ হয়ে যায় যেখানে তারা শিখতে চায় তাদেরকে বোকা বোকা ভাবে, অনেক সময় ঠাট্টা মাস্করা করে, এরকম করে না আমরা, বলো। অবশ্যই এটা অন্যরা না করলে আমরা নিজেরা করি আর কি। It may be that they have poor or non-native like pronunciation, এই যে non-native like pronunciation হচ্ছে, এই জন্য আমার ইংরেজি খারাপ হচ্ছে, or poor grammatical knowledge or not competent in that language if the host treat them like fool or social backward, এই জন্য দেখা যায় the learners feel shocked and it hampers language acquisition. অন্যদিকে cultural shock, it means if the cultural distance between the host and guest is wide then the learners get slower. Accommodating a new culture helps learning a second language. অতএব যত তাড়াতাড়ি তুমি একটা কালচারকে অ্যাকোমোডেট করতে পারবা তত তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখাটা সহজ হবে। ইগো পারমিট, ইট রেফার্স টু দ্য অ্যাবিলিটি অফ লার্নার্স টু অ্যাকসেপ্ট আ নিউ আইডেন্টিটি। ওই যে নিউ আইডেন্টিটি, আমি একজন স্টুডেন্ট, আমার টিচারের কাছে আমি একজন স্টুডেন্ট, অ্যাসোসিয়েটেড উইথ দ্য বিলঙ্গিং টু আ নিউ স্পিচ কমিউনিটি। দেয়ার আর সাম পিপল হু ফাইন্ড ইট ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট দ্য নিউ কালচার অ্যান্ড ইট মেক লার্নিং আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্লোয়ার। এরপর হচ্ছে মোটিভেশন। মোটিভেশন কতটুকু আসছে দেখো, মোটিভেশন তোমরা বুঝতে পারছো, সহজ একটা ব্যাপার, যে ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট দেয়ার আর টু টাইপস অফ মোটিভেশনাল টেন্ডেন্সিস, ইন্টারগেটিভ আর হচ্ছে দেখো ইনস্ট্রুমেন্টাল। They both contribute to the achievement in the second language. A learners with integrative motivation is interested in acquiring a second language in order to meet, communicate with valued members of the target language community. Integrate মানে হচ্ছে কাউকে কারোর সাথে ইন্টিগ্রেট করে নেওয়া, মানিয়ে নেওয়া, তার একটা নির্দিষ্ট টার্গেট গ্রুপ থাকে তাদের সাথে। A learner with instrumental motivation is one who has little interest in the members of the target language community but wants to learn the target language for more self-oriented reasons such as further career opportunity or earning more money. তাহলে দেখো দুটো বিষয়, একটা হচ্ছে ইন্টিগ্রেট মোটিভেশন মানে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ আমি শিখতে যাচ্ছি তাদের সাথে আমি জড়িয়ে নেবো নিজেকে, কারণ ওদের সাথে আমার কমিউনিকেট করতে হবে, ওদের সাথে আমাকে মিট করতে হবে, এই জন্য আমি কি করছি ইংরেজি ভাষাটা শিখতে যাচ্ছি। তাহলে মোটিভেশনটা কিসের জন্য, যে আমি তাদের সাথে কমিউনিকেট করব, এটা হচ্ছে অধিকাংশ যারা বিদেশ যেতে চায়। তাহলে ইন্টিগ্রেট মোটিভেশন কাদের জন্য কাজ করে এটা বলো, যারা বিদেশ যেতে চায়, তাই তো। যেহেতু বিদেশে থাকবে, জাপানে যেতে যাচ্ছে, তাহলে জাপানি ল্যাঙ্গুয়েজ কেন শিখতেছে, বা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কেন শিখতেছে বলো, কোরিয়া বা জাপানে যাওয়ার জন্য, কোরিয়া বা জাপানে যাবে, এটা হচ্ছে ইন্টিগ্রেটিভ মোটিভেশন। তার মানে সে ইন্টিগ্রেট করবে, ওদের সাথে মিলে যাবে বা ওদের সাথে কমিউনিকেট করবে, এই জন্য। আর আমরা যেটা শিখতেছি চাকরি বাকরি করার জন্য, হ্যাঁ, যে একটা ইংরেজি ভাষা থাকলে আমি ভালো চাকরি জানতে পারবো, এটাকে বলা হচ্ছে কি, এটা হচ্ছে কি ইনস্ট্রুমেন্টাল। হ্যাঁ দেখো, আ লার্নার উইথ ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন ইজ ওয়ান হু হ্যাজ লিটল ইন্টারেস্ট ইন দ্য মেম্বার অফ দ্য লার্জেস্ট মানে টার্গেট কমিউনিটি, মানে ওদের মেম্বারের সাথে মেশার কোনো ইচ্ছা নেই, বাট ওয়ান্টস টু লার্ন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ফর মোর সেলফ ওরিয়েন্টেড রিজন। কিসের জন্য, সাচ অ্যাজ ফার্দারিং ক্যারিয়ার অপরচুনিটি অর আর্ন মোর মানি, এইটা। তো সুম্যান বিলিভস দ্যাট বোথ মোটিভেশনস আর ইম্পর্টেন্ট ইন অ্যাকালচারেশন। অতএব অ্যাকালচারেশন মডেল দুটাই কাজ করে, যে কোনো একটা মোটিভেশনে তুমি ইংরেজি ভাষা শিখতে যাচ্ছ। আমি জাস্ট ইংলিশ ভাষা দিয়ে কথা বলছি বারবার, কিন্তু টার্গেট ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দুটা কি ভিন্ন ভিন্ন হতে পারে নাকি। আমি যদি এখন জাপানি শিখতে চাই বা হিন্দি শিখতে চাই বা উর্দু শিখতে চাই, তাহলে এই দুটার মধ্যে যে কোনো একটা কাজ করবে। আমি যদি এখন পাকিস্তানে যেতে চাই, যেখানে সবাই পাকিস্তানি হবে, কোনো বাঙালি মানুষ থাকবে না, তখন কি করতে হবে আমাকে বলো, কোন মোটিভেশন, স্যার উর্দু জানতে হবে, পাকিস্তানি শেখার জন্য কোন মোটিভেশন কাজ করবে বলো, ইন্টিগ্রেটিভ, এইটা। আর মনে করো জাস্ট আমি ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আমি ভাষাটাকে ডেভেলপ করতে যাচ্ছি, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টাল। তাহলে এখানে দেখো অনেকগুলো, প্রায় 8টা এখানে তোমার পয়েন্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, যদি আবার আমরা একটু খেয়াল করি, তাহলে প্রথমে হচ্ছে সোশ্যাল ডোমিনেন্স। তাহলে সোশ্যাল ডিস্টেন্সটা কিভাবে কমানো যায়, খুবই কিন্তু ইজি ব্যাপার। এখানে কঠিন কোনো ফ্যাক্টর আছে বলো, যে আমরা বুঝি নাই ভালো মতো। সোশ্যাল ডোমিনেন্স মানে টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে যাতে দুইজন ইকুয়াল স্ট্যাটাসের হয়, তাহলে ভাষাটা শেখাটা সহজ হয়। অ্যাজিমিলেশন মানে নিজেকে মিলিয়ে নেওয়া, অ্যাডাপ্ট করে নেওয়া, আর না হলে অ্যাডাপ্ট করে নেওয়া না। তাহলে যেটা হচ্ছে তুমি অ্যাজিমিলেট করতে হলে বেস্ট, অ্যাজিমিলেট না করতে পারলে তুমি কালচারটাকে অ্যাডাপ্ট করে নিতে পারো, সেটা মোটামুটি সেকেন্ড বেস্ট। কিন্তু যদি এই দুটা তুমি কোনোটা না করতে পারো, নিজেকে সেপারেট রাখো, তাহলে এটা ভাষা শেখা কঠিন হবে। এনক্লোজার, তাই না, ক্লাব করে নিজেকে একটা পরিবেশের ভিতরে রাখা,
যাতে তোমার ওই একই সেলফ মাইন্ডেড পার্সনগুলো থাকে, একই ভাষা প্র্যাকটিস করতে পারো। কোহেসিভনেস অ্যান্ড সাইজ, তাহলে তোমার নিজের ভাষার লোকজন যত কম থাকবে আর টার্গেট ল্যাঙ্গুয়েজের ভাষার লোক যত বেশি থাকবে তত তোমার ওই ভাষাটা শেখা সহজ হবে। কংগ্রেস মানে হচ্ছে সিমিলারিটি অফ কালচার, যত বেশি কালচারের সিমিলারিটি হবে ভাষা শেখাটা সহজ হবে। অ্যাটিটিউড যদি পজিটিভ হয় ভাষা শেখা সহজ হবে। সাইকোলজিক্যাল ডিস্টেন্স, ল্যাঙ্গুয়েজ শক বা কালচারাল শক, এগুলো যদি কাজ করে তাহলে আমাদের ভাষা শেখাটা কঠিন হবে। মোটিভেশন দুই ধরনের, ইন্টিগ্রেটিভ এবং ইনস্ট্রুমেন্টাল, কেন কিভাবে সেটা। এই তো মোটামুটি অ্যাকালচারেশন মডেলের এই হচ্ছে ব্যাপার। কি কথা বোঝা গেল সবার? জি স্যার। ইভ্যালুয়েট করা হচ্ছে, ইভ্যালুয়েট মানে কতটুকু পজিটিভ কতটুকু নেগেটিভ এইটাকে দেখানোর জন্য, মানে এটা কতটুকু কাজে লাগবে, তার এটা কতখানি ভালো। এইটা the acculturation model by Schumann has brought about the most practical linguistic situation of which the immigrants are exposed to। এগুলো যা পড়ালাম সবই হচ্ছে কি ইমিগ্রেন্ট। ইমিগ্রেন্ট কারা বলো? ইমিগ্রেন্ট বলতে কাদেরকে বোঝায়? যারা মানে শুধু ফরেনার বললে হবে না, ইমিগ্রেন্ট আর এমিগ্রেন্ট এই দুটোর মধ্যে পার্থক্য কি বলতে পারবা? অস্থায়ীভাবে দেশে গেলে ইমিগ্রেন্ট, আর ইমিগ্রেন্ট হচ্ছে স্থায়ীভাবে যারা থাকার জন্য বাইরে যায়। না গো, দুটো একটু ভিন্ন জিনিস এখনো। এটা হচ্ছে জাস্ট দেশের প্রেক্ষাপটে, পার্সপেক্টিভ অফ আ কান্ট্রি। তুমি মনে করো বাংলাদেশি, তুমি যখন ইংল্যান্ডে যাচ্ছ, ঠিক আছে তো, তখন তুমি বাংলাদেশের প্রেক্ষিতে কি আর ইংল্যান্ডের প্রেক্ষিতে কি? দেখো, এমিগ্রেন্ট হচ্ছে, এমিগ্রেন্ট ইজ আ পারসন লিভিং দেয়ার কান্ট্রি অফ অরিজিন। তার মানে তুমি যখন বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছ, বাংলাদেশের প্রেক্ষিতে তুমি হচ্ছে এমিগ্রেন্ট। আর যখন তুমি ইংল্যান্ডে প্রবেশ করছো তখন ইংল্যান্ডের প্রেক্ষিতে তুমি কি বলো? ইমিগ্রেন্ট। হ্যাঁ, ইমিগ্রেন্ট, এই হচ্ছে পার্থক্য, তাছাড়া কিছু না। তাহলে এমিগ্রেন্ট মানে হচ্ছে একই ব্যক্তি, কিন্তু আমি মিলন এমিগ্রেন্ট এবং ইমিগ্রেন্ট দুটাই, শুধু দেশের প্রেক্ষাপটে। তাহলে যে দেশ ছেড়ে যাচ্ছি সেই দেশের প্রেক্ষাপটে আমি হচ্ছে কি এমিগ্রেন্ট, তাই তো, ই দিয়ে শুরু। আর যে দেশে ঢুকছি সেই দেশের প্রেক্ষিতে আমি কি বলো? ইমিগ্রেন্ট। ইমিগ্রেন্ট। তার মানে আমি যখন ইংল্যান্ডে প্রবেশ করলাম তখনই আমার এই ঝামেলাগুলো ঘটে। ইমিগ্রেন্ট হিসাবে আমি যে দেশে প্রবেশ করছি সেই দেশের প্রেক্ষাপটে আমার এই যে অ্যাকালচারেশন মডেল যে এতগুলো পড়লাম, যে কালচারাল শকের মধ্যে পড়তে পারি, ল্যাঙ্গুয়েজ শকের মধ্যে পড়তে পারি, আমার আসলে আমার গ্রুপের কতজন লোক ওখানে আছে, তাই না, মোটিভেশন আমি কি ধরনের পাচ্ছি, আমি কি চাকরির জন্য ডেভেলপমেন্ট করার জন্য গেছি না কি করার জন্য গেছি, এই মোটামুটি সিচুয়েশনটার মধ্যে এরাই পড়ে। হিজ মডেল পয়েন্টস আউট সাম ভ্যালিড রিজনস হুইচ মে অ্যাফেক্ট দ্য প্রসেস অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ওটা নিয়ে কথা না। দেখো, ইট হ্যাজ রিসিভ লিমিটেড সাপোর্ট ফ্রম দ্য SLA রিসার্চ অ্যাজ, দেখো, Farhadi believes that the acculturation model focuses on the most important factors involved in SLA. However, there remains some unanswered question. এই কোশ্চেনগুলো কি কি, মানে সবাই গ্রহণ করছে কিনা, কিছু কোশ্চেন আছে যেগুলো আনআনসার্ড, মানে এখানে তিনি এগুলো বলেননি। Another eminent linguist Ellis বলছেন believe that Schumann's theory received limited empirical support as it has indirect relation to SLA। তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে ইনডিরেক্ট রিলেশন, এটা বলছেন তিনি। হি অলসো মেনশন দ্যাট অ্যাকুইজিশন ইজ আ গ্রুপ ফেনোমেনন হোয়াইল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ অ্যান ইন্ডিভিজুয়াল ফেনোমেনন। তার মানে তিনি এলিস বোঝালেন যে এই ক্ষেত্রে এটা হচ্ছে লিমিটেড, কারণ এটা আমরা গ্রহণ করতে পারছি না, কারণ এটা গ্রুপের ব্যাপারের সাথে দেখিয়েছে, ইন্ডিভিজুয়ালি একজন ব্যক্তি যে ভাষা শিখতে পারবে কি পারবে না এই জিনিসটা গুরুত্ব দেওয়া হয়নি। Schumann also states that the early stages of second language acquisition are characterized by the same process involved in the formation of Pidgin language. He maintains that if the social or psychological distance is great, then acculturation is impeded and the learners does not progress beyond the early stages of language acquisition, that is Pidginization. Pidginটা আমরা পড়েছিলাম, পিজিনটা কি ছিল মনে আছে কারো? ওটা মনে পড়া হয়নি। হ্যাঁ, ওটা ক্রিপ্টান্ট পিজিন, ওইটা পিজিন কি? পিজিন হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপড হবে যেখানে মনে করো দুইজন, একটা দ্বীপে দুইজন মানুষ বসবাস করছে, একজন হচ্ছে হিন্দি জানে আর একজন হচ্ছে বাংলা জানে। তাহলে এই দুইজনের ভিতরে ঠিক আছে তো, যেহেতু নিজস্ব কোনো শেয়ার ল্যাঙ্গুয়েজ নেই, দুইজনের কেউ ইংরেজি জানে না, একটা করে ভাষা জানে, একজন জানে বাংলা একজন জানে হিন্দি, তাহলে এই দুইজন কমিউনিকেট করবে কিভাবে বলো?
স্যার ইশারা ইঙ্গিতে না ইশারা ইঙ্গিত করলেও ওই তখন নতুন ভাষা তৈরি করে একটা ভাষা তৈরি হয়ে যাবে, ওখানে একটা মিক্সড ভাষা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো পিজিন। আর পিজিন থেকে কিন্তু একটা কি তৈরি হয় বলো, ল্যাং তৈরি হয়। ক্রিওল, হ্যাঁ ক্রিওল বা ল্যাং, তাই তো এই পর্যায়ে আস্তে আস্তে বড় হতে থাকে ভাষাটা, দি ল্যাঙ্গে বা ল্যাঙ্গের পর্যায়ে চলে যায়। আজকে যে বাংলা পাচ্ছি, এই বাংলার অবস্থা তো এটা নাকি? বাংলা কি পিজিন থেকে তো তৈরি হওয়া, কারণ বাংলা বাংলার ভিতর সব ভাষা তো আছে, এর ভিতর সব ভাষার ওয়ার্ড আছে না এখানে। হ্যাঁ, তার প্রত্যেকটা ভাষায় কোনো না কোনো ভাবে এরকমটা ছিল। তাই পিজিনাইজেশন যেটা বলা হচ্ছে, যে যদি এরকমটা হয় সেটা পিজিনাইজেশন হয়ে যাবে, একটা ভাষা শেখা হবে না। হ্যাঁ, তাই বলছে দেখো, হ্যাঁ যে the learners does not progress beyond the early stages of language acquisition, that is pigeonization. শেষে pigeonization হয়ে যাবে, কিন্তু একটা ভাষা শেখা হবে না। সুতরাং in conclusion we can say that acculturation model may not be taken as a complete learning theory. হ্যাঁ, মানে এই লিমিটেশন গুলো দেখানো হচ্ছে, অনেক সময় থাকে এরকম থিওরি লিমিটেশন দেখাতে হবে। however it has brought out some social aspects of language acquisition and thus contributed to second language acquisition and research. কিছুটা তো অবদান রাখছে আর কি। তাহলে এই হলো acculturation মডেল। বলো acculturation মডেল সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল? কি বলতে চাওয়া হলো? এখানে অনেকগুলো থিওরি আছে, অনেকগুলো মডেল আছে। এটা হচ্ছে ব্যাপার, মনিটর হাইপোথিসিস, ইনপুট হাইপোথিসিস। এই ইয়াটা একটু মানে একটু জটিল হবে এই ইয়াটা স্টেজটা, এখানে যেহেতু অনেকগুলো টপিক আছে। হ্যাঁ, দেখো এখানে ছোট ছোট অনেকগুলো ব্যাপার রয়েছে। আচ্ছা, তারপরে তোমাদের কাছে কি সেট আছে? এইখান থেকে কি প্রশ্ন আসছিল এবার? কত নম্বর থিওরি? এটা হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক, তাই তো? দেখো সাইকোলিঙ্গুইস্টিক থেকে প্রশ্ন আসে নাই স্যার। হ্যাঁ, তাহলে এবার তো এখান থেকে আসার সম্ভাবনা আছে। এসেছে সোশিওলিঙ্গুইস্টিক্স থেকে। তোমার গত বছর তো বলা লাগে সিনট্যাক্স থেকেও আসেনি। হ্যাঁ, সিনট্যাক্স থেকে আসেনি, তার মানে সিনট্যাক্স থেকে এবার আসবে সম্ভাবনা বেশি। তার মানে এই সাইকোলিঙ্গুইস্টিক্স এবং সিনট্যাক্সের সবচেয়ে বড় যেটা ইয়াটা হচ্ছে, সেটা হচ্ছে যে মেজর সিনট্যাকটিক প্রসেস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইয়া। যে দুটো আমি দিয়েছি আজকে, ওই দুটোর মধ্যে একটা আসবে, কিন্তু পূর্ণিমা ভালো করে। সিনট্যাকটিক প্রসেসটা ভালোই পারি, কিন্তু আপনি যে আইসিএন ইলেকট্রিক দিছেন, এটা তো ইয়েতে মোনালিসা খানের বইতে এত ওয়াইডলি দেওয়া নেই। ওখানে তো ওইভাবে বিশ্লেষণগুলো খুবই কম করে দেওয়া আছে। হ্যাঁ, তবে একই জিনিস, ওটাকে আমি একটু বিশ্লেষণ করে দিয়েছি আর কি। একটু পড়লে পরে তোমার আরো স্যার পড়ছি, পড়াটা বুঝে গেছি, এটা নিয়ে সমস্যা নেই। হ্যাঁ, মানে মোনালিসাতে মানে আলোচনাটা কম বলে বুঝতে অসুবিধা, ঠিক আছে তো? হ্যাঁ, কিন্তু ওইখানে আলোচনাটা বেশি হলেও তোমার বোধগম্যতায় সহজ হবে এটা। আচ্ছা, তাহলে সাইকোলিঙ্গুইস্টিক্সের এটা একটু ভালো করে খেয়াল করো। বেশ দুইটা ইয়ে আছে মডেল, অ্যাকালচারেশন মডেল। এটা এখানে মনিটর থিওরিটা একটু ভালো করে দেখতে হবে, মনিটর থিওরি। আচ্ছা, ওকে, ঠিক আছে, সমস্যা নেই। দেখি এটা যেহেতু আসেনি, এটাকে তাহলে একটু গুরুত্ব দাও। এখান থেকে একটা কোশ্চেন এবার আসতেই পারে। হ্যাঁ, যে থিওরিগুলো আছে, থিওরির ভিতরে একটা থাকেই, তো সেই হিসাবে থিওরিগুলো একটু গুরুত্ব দিবা। আচ্ছা, তারপরে আমরা পরেরটা পড়ি। দেখো, ইনেটিজম অর ইনেটিস থিওরি অফ ল্যাঙ্গুয়েজ। ইনেট মানে বুঝি আমরা, ইনেট বলতে কি বোঝায়? ইনেটের মিনিংটা কি স্যার? সহজাত। হ্যাঁ, সহজাত, ইনেট, হ্যাঁ, ইনবোর্ন অর ন্যাচারাল। হ্যাঁ, ইনেট থেকে আসছে, যেটা একদম আমার ইনবোর্ন কোয়ালিটির সাথে, ইন্ট্রিনসিক, যেটা ন্যাচারাল আর ইনবোর্ন, এটাকে বোঝাচ্ছে। তো এইখানে কিভাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে আমাদের এই জিনিসটা কাজ করে সেটা আমরা দেখি। থিওরিগুলো কিন্তু দেখো খুব একটা যে জটিল তা না। আমরা যে অ্যাকালচারেশন মডেল পড়লাম, জাস্ট প্রথমে হয়তো পড়তে গিয়ে একটু কেমন লাগছে অ্যাকালচারেশন মডেল আবার কি জিনিস, কিন্তু বিষয়গুলো খুবই সিম্পল। হ্যাঁ, জাস্ট একটু পড়ে বুঝে নিতে হবে। প্রথমে যে দেখো, দ্য বিহেভিয়ারিজম ইজ বেসড অন থিওরি অফ হ্যাবিট ফরমেশন। তাহলে বিহেভিয়ারিজম যেটা আমরা জেনেছি, হ্যাঁ, যে ভাষা শেখার ক্ষেত্রে বিহেভিয়ারিজমের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই বুঝে দেখো, লার্নিংটাকে সিম্পলি কি বলা হচ্ছে, যে লার্নিং ইজ সিম্পলি দ্য চেঞ্জ অফ হ্যাবিট। তার মানে তুমি যখন একটা কিছু শিখতেছো, তোমার যদি হ্যাবিটকেই পরিবর্তন না করতে পারে, তাহলে আসলে লার্নিংটা সাকসেসফুল না। ঠিক আছে তো? তুমি মনে করো যে শিখেছো, তুমি জানো যে এই কাজটা করা ঠিক, তাহলে তুমি ওই কাজটা জানো, তাই তো? এবং তোমার যে একটা ব্যাড হ্যাবিট ছিল, ওটার বিপরীত তুমি যদি সেটাকে চেঞ্জ না করো, তাহলে তোমার শিখে কোনো লাভ আছে বলো?
লাভ আছে কোনো শিখে? তারপরে তোমাকে শিখতে হবে এবং শেখার মাধ্যমে তোমার হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে। তাহলে বাঁচা শেখার ক্ষেত্রেও ব্যাপারটা এরকমই কাজ করে। তারপর দেখো হোয়েন দ্য নিউ হ্যাবিট গেট স্টেবল লার্নিং টেক্স প্লেস। অতএব হ্যাবিটটা যখন তোমার স্টেবল হয়ে গেছে তখন লার্নিংটা ইজি হবে। দে কনসিডার্ড হিউম্যান মাইন্ড অ্যাজ ট্যাবুলা রাসা অর লাইক আ ক্লিন স্লেট। ট্যাবুলা রাসা মানে হচ্ছে ক্লিন স্লেটের মতো, হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কি পরিষ্কার, যেখানে আমরা যা কিছু ইচ্ছা আমরা লিখতে পারি কিনা। ছোট বাচ্চার ব্রেন তো এরকম নাকি? ছোট বাচ্চার ব্রেন কেমন থাকে? একদম ক্লিন স্লেটের মতো। তুমি যেভাবে তাকে বড় করবা সে সেইভাবে বড় হবে। যদিও তার ইন্ট্রিনসিক কিছু ব্যাপার থাকে যেগুলো ধরো তুমি অনেক সময় শেখাতে চাইলেও সে শিখবে না, নাকি? ইনবোর্ন কিছু কোয়ালিটি থাকে, হ্যাঁ। তবে হাউএভার হিউম্যান মাইন্ড দেখো অ্যাজ ট্যাবুলা রাসা অর লাইক আ ক্লিন স্লেট, হাউএভার দে ফেল টু রিকগনাইজ দ্য ক্রিয়েটিভিটি অফ হিউম্যান মাইন্ডস। কিন্তু অনেক সময় আমরা সব সময় যদি ক্লিন স্লেটই বলে থাকি, কিন্তু তার ভিতরেও যে ক্রিয়েটিভিটি রয়েছে এই জায়গাটা যদি আমরা ধরতে না পারি তাহলে তো সমস্যা। তারপরে দেখো ইনেটিজম ক্লেইমস দ্যাট হিউম্যান মাইন্ডস আর ভেরি ক্রিয়েটিভ অ্যান্ড দে ডু নট সিম্পলি মেমোরাইজ অর ইমিটেট সেন্টেন্সেস, রাদার দে ক্যান প্রডিউস লটস অফ নিউ সেন্টেন্স। ওই যে হচ্ছে ইনেট কোয়ালিটি যেটা বলা হচ্ছে। তাহলে ইনেটিজম ক্লেম করছে কি যে হিউম্যান মাইন্ড হচ্ছে খুবই ক্রিয়েটিভ এবং তারা শুধু যে মেমোরাইজ করেই চলে বা সেন্টেন্স ইমিটেট করে চলে তা নয়, তারা কিন্তু নতুন কিছু প্রডিউসও করতে পারে। ফর দিস রিজন দ্য ইনেটিস্ট থিওরি ওয়াজ আ রিভোল্ট এগেইনস্ট দ্য ট্রেডিশনাল থিওরি অফ লার্নিং। তো এইটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপর চালায় না নিয়ে যদি তাকে আমরা একটা প্র্যাকটিক্যাল মানে কি বলবো একটা ইয়ার মধ্যে রাখতে পারি তাহলে সেটা খুবই সাকসেসফুলি তারা ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করে নিতে পারবে। যেমন আমরা যে ভাষাটা শিখি, আমরা যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা শিখি, এটা কিসের মাধ্যমে কাজ করে? কোন থিওরির মাধ্যমে বলো? স্যার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের মাধ্যমে। না সেটা তো আছে, তাহলে এটা ইনেটিস্ট থিওরি, এটা তো আর অ্যাকালচারেশনের মধ্যে দরকার নেই। অ্যাকালচারেশন মডেল কোন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের ইনেটিস্ট থিওরির মধ্যে পড়ে, যেটা আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শিখি। আমরা কিন্তু ভিতর থেকে আমরা কোনো কিছু মেমোরাইজ করি নাই, আমরা কিন্তু ক্রিয়েট করা শিখে গেছি, হ্যাঁ। শুধু ইমিটেট করছি তা না, আমরা নিজের মতো করে বলতেও শিখে গেছি। যদি শুধু ইমিটেটই হতো তাহলে অনেক কিছুই আমরা একই পরিবারের ভিন্ন রকম দেখতে পাইতাম না, সব একই রকম দেখতাম। তারপরে দেখো দ্য ইনেটিস্ট থিওরি ইজ মেইনলি কনসার্নড উইথ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ইট অ্যাসার্টস দ্যাট হিউম্যান বিংস হ্যাভ অ্যাক্সেস টু দ্য নলেজ দ্যাট ইজ প্রসেসড ইনহেরেন্টলি, মানে কিছু নলেজ আছে যেগুলো ইনহেরেন্টলি বা হচ্ছে মধ্যেই আমাদের কি বলবো আমাদের ব্রেনের মধ্যেই অটোমেটিক প্রসেসড হয়। ওয়ান অফ ইটস মেইন পায়োনিয়ার্স ইজ দেখো নোম চমস্কি। হিজ থিওরি কেম শর্টলি আফটার স্কিনার্স থিওরি অফ বিহেভিয়ারিজম। তাহলে স্কিনার দিয়েছেন বিহেভিয়ারিজম থিওরি, অ্যাকালচারেশন মডেল কে দিলেন জানো? ওটা অ্যাকালচারেশন মডেল শুম্যান, হ্যাঁ শুম্যান। আর ইনেট থিওরি হচ্ছে কি আমাদের নোম চমস্কি। Perhaps the most influential proponent of the Inetism is Noam Chomsky. In his famous review of Skinner's book Verbal Behavior, he points out that imitation and SR মানে হচ্ছে theories and stimulus response of the stimulus response তো পড়েছি ইয়ার ক্লাসে, তাই না? of learning has failed to explain how people came to produce complete new sentence. তাহলে নিউ সেন্টেন্স কেমন করে পারলো তারা? কারণ এটা নিশ্চয়ই তাহলে ইনেট ব্যাপার থেকে ঘটেছে। হুইচ দে নেভার হার্ড বিফোর, এমন সেন্টেন্স তারা কখনো শোনেনি কখনো, তারপর তারা তৈরি করতে পারছে। হি আর্গুস দ্যাট কগনিশন প্লেইজ দ্য ডিসিসিভ রোল ইন ক্রিয়েটিং দ্য অ্যাবিলিটি টু প্রডিউস অ্যান ইনফাইনাইট নাম্বার অফ সেন্টেন্সেস। কগনিটিভ মানে কি? কগনিশন মানে কি বলো তো আমাদের? কগনিশন বলতে আমরা কোন সেন্সকে বুঝি? আমরা কগনিশন মানে যেটা আমাদের কাজ করে কি মেন্টাল প্রসেসিং এ কাজ করে, হ্যাঁ। দেখো হচ্ছে পারসেপশন, সেন্সেশন, আইডিয়া আর ইনটিউশন যে দিয়ে তারপরে আমরা ওটাকে কি করি কগনিশন হিসেবে কাজ করে। মানে তুমি অ্যাপ্রিহেনশন করতে পারবে না। এই যে তোমরা যেমন বললা যে স্যার যে আপনি বললেন যে অনার্স থার্ড ইয়ারের পরীক্ষা ডিসেম্বরের ফার্স্ট উইকে হবে, এটা আসলে তেমন বিষয় না। বিষয়টা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্টাডি করে তুমি একটা আইডিয়া করতে পারো যে এরকমের মধ্যে বিষয়টা আসতে পারে, ঠিক আছে? কারণ ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে এমনটা ঘটেছে, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে এমনটা ঘটেছে, থার্ড ইয়ারের ক্ষেত্রে এমনটা ঘটেছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অটোমেটিক এটা আইডিয়া তো চলে আসে যে না জাতীয় বিশ্ববিদ্যালয় যে প্রক্রিয়া আগাচ্ছে তাতে মনে হচ্ছে এরকমটা ঘটাতে পারে। তো সেই ঘটনাটা কিন্তু ঘটে গেছে। এটা হচ্ছে কি একটা
কগনিটিভ ব্যাপারে কাজ করছে, সেন্সটাকে কাজ করছে, মানে বিভিন্ন বিষয় তোমার সেন্সটাকে এক্সপিরিয়েন্স করতে সাহায্য করছে। তাহলে দেখো দ্য মেন্টাল অ্যাকশন আর প্রসেস অফ অ্যাকোয়ারিং নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং থ্রু থট, এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য সেন্স। তাহলে একদিকে থট, এক্সপিরিয়েন্স এবং সেন্সের মাধ্যমে তোমার যে আন্ডারস্ট্যান্ডিং বা নলেজটাকে তুমি অ্যাকোয়ার করেছো, তার যে মেন্টাল প্রসেসিং বা অ্যাকশন, সেটাকে বলা হচ্ছে কি কগনিশন। তার মানে এই কগনিশনের কারণেই আমাদের ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে সাহায্য করে। দেখো কগনিশন ইজ দ্য প্রসেস বাই হুইচ আওয়ার নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপড ইন আওয়ার মাইন্ড। কোনো কিছু সম্পর্কে আমরা দ্রুত আজ করতে পারি কেন বলো? কোনো একটা জায়গাতে গিয়েই, মনে করো তুমি একটা নতুন জায়গাতে গেছো, নতুন জায়গাতে গিয়েই তুমি মানুষের আচরণ পড়েই বুঝতে পারবা যে তোমার প্রতি তারা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। বলা যায় না এরকম কিছু? বলো তো। জি স্যার। এটা কিসে কাজ করছে? তোমার ওই পূর্ববর্তী নলেজ আন্ডারস্ট্যান্ডিং তোমার কগনিশনকে সাহায্য করছে যে তুমি যেখানে এসেছো মনে হচ্ছে এটা তোমার জন্য ভালো হবে না, বা নেগেটিভ কিছু হবে, বা এই জায়গাটা ভালো হচ্ছে না। হ্যাঁ, এটা হচ্ছে কগনিশনের কাজ। তাই বলছে এই কগনিশনের মাধ্যমে ইনেট থিওরিটা আসলে মেইনলি কাজ করে। তাই বলছে ইনেটিস থিওরি স্টেট দ্যাট লার্নিং ইজ ন্যাচারাল টু হিউম্যান বিংস। দে বিলিভ দ্যাট বেবিজ এন্টার দ্য ওয়ার্ল্ড উইথ আ ডিভাইস টু লার্ন ল্যাঙ্গুয়েজ। তাহলে ওইটার নাম কি জানো? ডিভাইসটা ল্যাড, তাই তো, নিয়ে এসে আসে। Chomsky hypothesized that infants must be born with some special built-in ability to learn language. He called this biological ability as the language acquisition device. This device contains the main rules for all possible human language. In later version, Chomsky renames LAD as universal grammar. পরে তিনি এটাকে আবার universal grammar বলছেন। It means that every human being has the ability to acquire any language and it is universal. তুমি চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারো, এমন না যে তুমি আর পারবো না। This ability helps human beings to process the main rules for all possible human languages. Chomsky called this common rules of universal grammar. Infant universally process an innate grammar template or universal grammar that allows them to select out the many grammatical rules of the language they hear spoken around them. They gradually construct the grammar of their own native language. তারপর সে শিখে নেয়। It suggests that children construct grammar through a process of hypothesis testing. For example, the past tense of verb are formed by adding ed. So a child says goed. প্রথমে এরকম বলে না? বলো। এটা হচ্ছে হাইপোথিসিস, যে যখন তুমি যখন লুকডকে লুকড বলেছো, তাহলে নিশ্চয়ই গোকে গোয়েডও তো বলা যায়। কিন্তু আস্তে আস্তে এই হাইপোথিসিসকে রিভাইজ করতে হয়। সে বুঝে ফেলেছে কই না তো, গোয়েড তো কেউ বলছে না, তাই তো। তার মানে এটা নিশ্চয়ই কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলোর ক্ষেত্রে সবসময় ইডি হয় না। এটা কি আমরা প্রথমে এরকমই ভাবছিলাম ছোটবেলায় নাকি? আমরা অনেকে ভুল করি। এখন মেককে মেকেড লেখে, হ্যাঁ মেকেড লিখছে, এখনো এসএসসি লেভেল পর্যন্ত আমরা এরকম দেখি। তার মানে বলছি ইডি যোগ করলে মানে পাস্ট টেন্স হয়ে যায়। Eventually children revise their hypothesis to accommodate exception of the past tense of irregular verbs. Children create sentence by using rules rather than by merely repeating what they have heard. যা শুনেছে সেটা না, বরং সে তখন ওগুলোকে মানাতে শুরু করে। এটা হচ্ছে ইনেটিস থিওরি ইজ মেইনলি কনসার্নড উইথ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। দেখো, হ্যাঁ, তারপর ইট অ্যাসার্ট দ্যাট human access to the knowledge that is processed innately. As the context of first language and second language learning is different, some linguists argue that UG মানে কি জানো? Universal grammar has nothing to do with second language learning. For example, a second language learning takes place in a target language environment and provides the learners with plenty of language input in a contextually meaningful situation. মানে বলছে যে অনেকে দেখেছে, মানে প্রত্যেকের লিমিটেশন আছেই, হ্যাঁ, প্রত্যেকের থিওরিতে লিমিটেশন আছে, কিন্তু সবাই যার যার মতো থিওরি দিয়ে কিছু না কিছু কাজ বা পজিটিভ বিষয় আমাদের ভিতরে অ্যাড করে যাচ্ছে আর কি। হ্যাঁ, অনেকেই বলছে কি যে তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যখন টেক প্লেস করে ইন টার্গেট ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট অ্যান্ড প্রোভাইড দ্য লার্নার উইথ প্লেন্টি অফ ল্যাঙ্গুয়েজ ইনপুট ইন কন্টেক্সচুয়ালি মিনিংফুল সিচুয়েশন, তখন আমরা মোটামুটি দেখতে পারি যে ইনপুট থাকতে হবে। হ্যাঁ, ইনপুট ইন কন্টেক্সচুয়ালি মিনিংফুল সিচুয়েশন। যদি মিনিংফুল সিচুয়েশনে তুমি যদি ইনপুট না করতে পারো তাহলে তো হবে না। এখন মনে করো তুমি পড়ছো সাহিত্য, মেডিকেল ইংলিশ কি তোমার এখানে কাজ করবে? বলো। তো তুমি মেডিকেল সাইডে গিয়ে কি তোমার সাহিত্য ইংলিশ কাজ দিবে? বলো। না স্যার। এখন অনেকেই এরকম করে, হ্যাঁ, দেখা যাচ্ছে যারা নার্স পড়ে, নার্সিং পড়ে বা এরকম পড়ে, তারা অনেকেই বলে তারা নাকি সব ইংরেজিতেই পড়ে, ঠিক আছে তো, অতএব তারা ইংরেজি জানে, এরকমটা মনে করে তারা আর কি। কিন্তু ওই ইংলিশ কি কমিউনিকেটিভ ইংলিশ? মেডিকেলে বা টেকনিক্যালে যেগুলো পড়ে মেডিকেল ইংলিশ না। কিন্তু তোমার এই যে তারা অ্যাকাউন্টিং পড়ে বা এরা তো ইংলিশ সাবজেক্টে পড়ে, মানে ইংলিশ ওদের সাবজেক্টগুলো ইংরেজিতে, কিন্তু আসলে ইংরেজি বলতে পারে না। কারণ কি, ইংলিশ যেটা কমিউনিকেটিভ ইংলিশ সেটা কিন্তু আমাদের এই সাহিত্যের এই জায়গা থেকে যায়।
অতএব ইংলিশে লেখা মানেই তুমি ইংরেজি পারতেছো, ব্যাপারটা কিন্তু এরকম না। তো এরকম অনেকে ভাব নাই আমি 4 বছর এই পড়েছি ইংরেজিতে, ওই পড়েছি ইংরেজিতে, কিন্তু দেখা যাচ্ছে 2-1 কথা সে আর ইংরেজিতে বলতে পারছে না, তাহলে তো এটা হলো না। অতএব ব্যাপারটা এইরকম যে ইনপুট শুধু থাকলে হবে না, তোমাকে কি করতে হবে, কনটেক্সচুয়ালি মিনিংফুল সিচুয়েশনে ইনপুটটা দিতে হবে, তাহলে তোমার সেটা কাজে দিবে। হাউএভার উই নো দ্যাট সেকেন্ড অ্যাকুইজিশন ফলোজ দ্য সেম পাথ অ্যাজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আসলে দুইজন একই পথ অবলম্বন করে, শুধুমাত্র ঝামেলাটা হচ্ছে আমরা কোনটাকে গুরুত্ব দিচ্ছি না। দেয়ারফর ফ্রম দ্য ইনেটিস থিওরি ইট ইজ বিলিভ দ্যাট উই শুড অ্যালাউ চিলড্রেন টু হিউজ অ্যামাউন্ট অফ ল্যাঙ্গুয়েজ এক্সপোজার রাদার দ্যান ইনগেজ দেম ইন গ্রামাটিক্যাল স্ট্রাকচার। মূল কথা হলো ল্যাঙ্গুয়েজ শেখাতে হলে শুধু গ্রামার ভিত্তিক না শিখিয়ে তাকে প্রচুর পরিমাণ ল্যাঙ্গুয়েজে এক্সপোজার করতে, মানে কি ল্যাঙ্গুয়েজের মধ্যে তাকে ডুবিয়ে দিতে হবে, সে অটোমেটিক শিখে যাবে। তুমি তার পাশে ইংরেজি বলবা, ইংরেজি ভাষা শেখাতে ইংরেজি বলবা, বাংলা শেখাতে বাংলা বলবা, হিন্দি শেখাতে হিন্দি বলবা, দেখো সে এক্সপোজার হয়েছে। মানে এক্সপোজার তুমি কীভাবে করতে পারো তোমার পরিবারে, তুমি তোমার শিশুকে সবসময় ইউটিউবে ইংলিশ ভিডিও দেখাও ইংলিশ ল্যাঙ্গুয়েজে, তুমি তাকে কার্টুন দেখাও যেগুলো ইংরেজি বলে, তুমি তাকে কি বলবো, তুমি যখন তার সাথে কথা বলো তখন তুমি ইংরেজিতে কথা বলো, দেখো অটোমেটিক সে কি হবে, শিখে যাবে। কারণ ওই যে তার ইনেট অ্যাবিলিটি ওগুলোকে ক্যাচ করে নিচ্ছে। অযথা শুধু ওই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো দেখা যাচ্ছে না শিখিয়ে তাকে ওইভাবে দাও, সে ভাষা শিখে নেবে। আর এই ভাষাটা কিসের উপর ডিপেন্ড করছে, এটা কিন্তু জাস্ট ফর্মাল ল্যাঙ্গুয়েজকে নির্দেশ করছে না, এটা নির্দেশ করছে ইনফর্মাল কমিউনিকেট ল্যাঙ্গুয়েজকে। ঠিক আছে, তো তুমি যখন ফর্মাল ল্যাঙ্গুয়েজে যাবা তখন কিন্তু তোমাকে গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা এগুলো তোমাকে শিখতেই হবে, শিখতে হবে কিনা বলো? কারণ একজন ভিক্ষুক বা একজন অশিক্ষিত মানুষ যে কোনোদিন পড়াশোনা করেন, স্কুল কলেজ, সে কি বাংলা ভাষায় কথা বলে না? বলো। অবশ্যই স্যার। সে মানুষ, কিন্তু তাকে তুমি লিখতে দাও এটা লেখেন আপনি, সে পারবে না স্যার, পারবে না। কিন্তু অতএব এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, এখানে যে ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কথা বলছি এটা হচ্ছে জাস্ট কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, এবং এটা হচ্ছে স্পোকেন ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে আমাদের ওরাল ল্যাঙ্গুয়েজকে বোঝানো হচ্ছে। কিন্তু যখন তুমি ফর্মাল তখন গ্রামাটিক্যাল স্ট্রাকচার এগুলো তোমাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কিন্তু এখানে শেখানোর ব্যাপারে আমরা যে সবসময় গ্রামার রুলসের উপর ভিত্তি করে শেখাই সেটা হবে না। অর্থাৎ স্পোকেন ল্যাঙ্গুয়েজ মানে ওখানে স্পোকেন, আর কোনো লিখিত চলবে না, জাস্ট স্পোকেন হবে, কথাবার্তা হবে। এরকম তুমি 3-4 মাস একটা গ্রুপে 1-1.5 ঘন্টা করে প্র্যাকটিস করো, দেখো তোমার ভিতরে একটা ইচ্ছা, একটা মোটিভেশন তৈরি হবে, যে জিনিসটা তোমাকে ডেভেলপ করতে সাহায্য করবে। ওকে, তাই যাই হোক, তাহলে এখানে আমরা দেখলাম ইনেটিস থিওরি মানে হচ্ছে কি, যে ইননেট একটা অ্যাবিলিটি তৈরি হয়, একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস অটোমেটিক আছে আমাদের ভিতরে, জাস্ট আমি যত বেশি এক্সপোজার হব আমার ব্রেইন, তাই তো আমার ইনেট যে অ্যাবিলিটি আছে সেটা অটোমেটিক ভাষাগুলোকে ক্যাচ করে নেবে এবং আমি ভাষা শিখে যাব। আমার গ্রামাটিক্যাল রুলের উপর অত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। তাহলে ইনেটিস থিওরিটা কে দিয়েছেন বলো? নোম চমস্কি। হ্যাঁ, নোম চমস্কি। এটা একটু খেয়াল রাখবা কে কি কোনটা থিওরিটা দিল। এবার হচ্ছে দেখো, Krashen's monitor model theory is based on the innatist view of acquisition. It is more systematic and suitable for classroom teaching. Krashen believes that foreign languages are acquired in the same way as children acquire their first language. The monitor model includes 5 following hypotheses about second language acquisition learning. প্রথমে হচ্ছে acquisition learning hypothesis, natural order hypothesis, monitor hypothesis, input hypothesis এবং affective filter hypothesis। এখানে একটা শব্দ আসতেছে বারবার, সেটা হলো হাইপোথিসিস। এই সম্পর্কে কি ধারণা আছে? হাইপোথিসিস কি জিনিস? না স্যার, এটা মেইনলি গবেষণার সাথে যায়। হাইপোথিসিস মানে হচ্ছে একটা বিষয় সম্পর্কে আগে থেকে আইডিয়া করে নেওয়া, একটা অনুমান করে, একটা অনুমান যে এইরকমটা হলে এরকমটা হবে, এবং সেই হাইপোথিসিসকে পরে গবেষণা করে প্রমাণ করতে হয় যে আমার হাইপোথিসিস ঠিক আছে নাকি ভুল আছে, প্রুভ করতে হয়। ঠিক আছে, যে আমি মনে করলাম যে একটা আইডিয়া আমি নিলাম যে যদি আমি আমার ডিপার্টমেন্টের 6 মাসের একটা টার্গেট নিব, যে 6 মাসে যদি আমার স্টুডেন্টদেরকে আমি প্রত্যেককেই একদম সকাল 9টা থেকে 12টা পর্যন্ত প্রত্যেকে ক্লাসে রাখতে পারি, এবং আমার টিচারেরা এবং আমার যত রকম এই পরিবেশের সাথে রিলেটেড মানুষগুলো থাকবে তারা যদি সবাই ইংরেজিতে কথা বলে, তাহলে আমার স্টুডেন্টগুলো আশা করি এত% ইংরেজি তারা বলতে পারবে, যেটা বর্তমানের থেকে অনেকখানি ডেভেলপ তারা হয়ে যাবে। এটা আমি একটা হাইপোথিসিস করলাম যে একটা ডেভেলপমেন্ট হবে। এইবার আমার ইয়েটা শুরু হয়ে গেল। ঠিক আছে, তো যে আমি আমার স্টুডেন্টদেরকে নিয়মিত ক্লাসে নিয়ে আসলাম, স্টুডেন্ট টিচার যে কমিউনিকেশন সেটা ইংলিশে হবে, টিচাররাও ঠিকমতো ক্লাস করবে, স্টুডেন্টরাও ক্লাসে আসবে, একদম দে আর ফোর্সফুলি কম্পেল টু কাম টু দ্য ক্লাসেস অ্যান্ড স্টে ইন দ্য ক্লাসেস, এটা আসতে পারবে। এবার তারা কি করবে, ক্লাসে থাকবে, টিচার আসবে যাবে ক্লাস নিবে, এবং এক্ষেত্রে তোমার
অডিও ভিজুয়াল যা কিছু লাগবে তোমার প্রয়োজনীয় তোমাকে দেওয়া হবে। তাহলে এইভাবে আমি 6 মাস গবেষণা করে দেখলাম যে আমার হাইপোথিসিস ভুল প্রমাণিত হয়েছে। কেমন? যে আমি যেমনটা ভেবেছিলাম সেইভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপড হয়নি। কেন ডেভেলপড হয়নি? কারণ দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা ক্লাসে আছে, টিচাররাও ক্লাস ইংরেজিতে কথা বলছে, কিন্তু এর ভিতরে প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে স্টুডেন্টরা মানে কি বলবো, অধিকাংশ স্টুডেন্ট দেখা যাচ্ছে যে কমিউনিকেটিভ না, চুপচাপ, সে কথা বলতে চায় না, ঠিক আছে, এবং শেখার প্রতি আগ্রহ তার খুবই কম। আর একটা হলো যে হতে পারে যে এবার টিচারের ক্ষেত্রে যদি দেখি যে টিচার শুধু একটানা নিজেই কথা বলে যায়, সেই স্টুডেন্টদেরকে কথা বলার বা প্র্যাকটিস করার সুযোগটা দেয় না। অতএব এই জন্য দেখা গেল যে 6 মাস পরে আমি যে টার্গেটটা নিয়েছিলাম বা অনুমানটা করেছিলাম সেই অনুমানটা ভুল প্রমাণিত হয়েছে। যে আমি ভেবেছিলাম কমপক্ষে 50% ডেভেলপড হবে, আসলে শেষ পর্যন্ত আমার 10% হয়েছে। তাহলে কি আমার হাইপোথিসিস কি ভুল হয়েছে না ঠিক হয়েছে? ভুল হয়েছে। ভুল। কিন্তু আবার সঠিক হতে পারে যে না, তাহলে এই হাইপোথিসিস কেন ভুল হলো? কারণ এখানে কিছু প্রবলেম অ্যারাইজ করেছে, ফল্ট আছে কিছু। সেটা হলো টিচার স্টুডেন্টদের মধ্যে এই ফল্টগুলো পাওয়া গেছে। আমি আবার টার্গেট নিলাম কি আগামী 6 মাসে এই সমস্যাগুলো সমাধান করে এদেরকে আবার আমি 6 মাসে টার্গেট নিব। তো এইভাবে গবেষণা ভিত্তিক এভাবে। তাহলে হাইপোথিসিস মানে কি? মানে অনুমান, সাপোজিশন অফ প্রপোজড এক্সপ্লেনেশন মেড অন দ্য বেসিস অফ লিমিটেড এভিডেন্স অ্যাজ আ স্টার্টিং পয়েন্ট ফর ফার্দার, দেখো স্টার্টিং পয়েন্ট ফর ফার্দার ইনভেস্টিগেশন। মানে আমি জাস্ট একটা অনুমান করেছি যে আমি এত পার্সেন্ট পারবো, তারপরে সেটাকে ইনভেস্টিগেট করে গবেষণা করে আমি দেখলাম যে এই পর্যায়ে গেছে। তাহলে কোথায় কোথায় আরো ফল্ট বার হলো, এই ফল্ট হলো, আবার শুরু হলো। আর এইভাবেই তো ডেভেলপমেন্ট হয়। কিন্তু আমার দেশে এরকম কোনো গবেষণামূলক কিছু নাই, যেটাকে বলা হয় ক্লাসরুম গবেষণা, যে একজন টিচার বা প্রত্যেকজন টিচার এক একটা বিষয়ের উপর গবেষণা ভিত্তিক স্টুডেন্টদের নিয়ে কাজ করবে, ঠিক আছে তো? কিন্তু আমাদের দেশে কি এরকম কোনো সিস্টেম আছে বলো? অধিকাংশ ক্ষেত্রে কলেজগুলো তো নাই। হ্যাঁ, যে এক একজন টিচার, কেউ হয়তো লিসেনিং এ নিল, কেউ হয়তো স্পোকেন এ নিল, কেউ হয়তো রাইটিং এ নিল, কেউ হয়তো রিডিং এ নিল। এইভাবে নিলে দেখা যাচ্ছে তার কি হচ্ছে, তার গবেষণা ভিত্তিক ব্যাপারটা বেরিয়ে আসতেছে, সাথে সাথে স্টুডেন্টরাও এখান থেকে ডেভেলপড হচ্ছে। কিন্তু এরকম কোনো সিস্টেম আমাদের দেশে এগুলো নাই, বা থাকলেও কার্যকরী না, বা আমরা এগুলোকে প্রয়োগ করতে চাই না, কারণ আমরা পরিশ্রম করতে চাই না। এই তো। তাহলে হাইপোথিসিস ব্যাপারটা বুঝতে পেরেছো? যে হাইপোথিসিস মানে কি? জি স্যার। এইটা তাহলে অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস, ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস, এগুলো কি জিনিস সেটা আমরা হয়তো আজকে আর পড়বো না, আগামী দিন দেখবো, ঠিক আছে? কারণ এই চ্যাপ্টারটা গুরুত্ব দিতে হবে কিন্তু, কারণ এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন কিন্তু একটা ব্রড আসছে মনে করো, এবার মনে থাকবে। স্যার মরফোলজি থেকে যে আগের বার আসছে, তাহলে কি এবার আর আসার সম্ভাবনা নাই? না, ওইরকমটা প্রথম 5টার ক্ষেত্রে করো না, প্রথম 5টা 6টা চ্যাপ্টারের ক্ষেত্রে এরকমটা করো না, শেষের দিক থেকে করো, ঠিক আছে তো? হ্যাঁ, প্রথম 5টা 6টা চ্যাপ্টারে বিশেষ করে সিনট্যাক্স পর্যন্ত ভাই ভেবে নিবা, যে সিনট্যাক্স পর্যন্ত ভেবে নিবা যে দুই একটা চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন থাকবে, ঠিক আছে? এই আর বাকিগুলো থেকে ওরকম হয়তো কোনটা থেকে থাকা না থাকার ব্যাপারটা আছে। তাহলে প্রথম আচ্ছা, এটা ভালো করে পড়ছি তো, এর জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ওখান থেকে তোমার আবার যে শর্ট কোশ্চেনও তো আছে, তাই না? শর্ট কোশ্চেনগুলো ব্যাপারে খেয়াল রাখবা। মানে প্রথম মোটামুটি এই যে সাইকোলিঙ্গুইস্টিক এবং সোশিয়াল লিঙ্গুইস্টিক্স আছে না? জি স্যার, ওটা থেকে আসছে আগেরবার। সোশিয়াল লিঙ্গুইস্টিক মানে দুটো করে চ্যাপ্টার, যেমন হচ্ছে সিমেন্টিক্স এবং প্র্যাগম্যাটিক্স আছে না? দেখি কোথা থেকে আসছে ওটা। জি স্যার। সিমেন্টিক্স প্র্যাগম্যাটিক থেকে গতবার আসেনি, দেখো সিমেন্টিক প্র্যাগম্যাটিক থেকে গতবার আসেনি, সোশিও লিঙ্গুইস্টিক্স থেকে, সরি এটা হচ্ছে সোশিও লিঙ্গুইস্টিক থেকে একটা আসছে স্যার। ওটা কি শর্ট আসছে তাই না? ও না, ওটা ব্রডও আসছে। ব্রড আসছে, সোশিও লিঙ্গুইস্টিক থেকে ব্রড আসছে, সোশ্যাল থেকে আসেনি, সাইকো লিঙ্গুইস্টিক থেকে আসেনি, প্র্যাগম্যাটিক সিমেন্টিক থেকে আসেনি গতবার। দেখো এই যে প্র্যাগম্যাটিক থেকেও আসেনি, সিমেন্টিক থেকেও আসেনি, সাইকো লিঙ্গুইস্টিক থেকেও আসেনি, সোশিয়াল লিঙ্গুইস্টিক থেকে একটা আসছে, ঠিক আছে? তাহলে শেষের দিক থেকে একটু কম করে আসবে। ওই জন্য বললাম যে প্রথম বিশেষ করে আমি যে সিনট্যাক্স পর্যন্ত পড়িয়েছি, ওই সিনট্যাক্স পর্যন্ত একদম সে আসুক আর না আসুক, প্রত্যেকটাতে একদম ব্রড পর্যন্ত একদম পুরোটা পড়ে ফেলতে হবে। তারপর থেকে আমরা করে পড়বো, তারপরে একটু ভ্যারিয়েশন হতে পারে, যে আসছে বলে যে আসবে না তা না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে এরকম। স্যার তাহলে প্র্যাগম্যাটিক্স আর সিমেন্টিক্স থেকে ব্রড না পড়লেও হবে না যদি না পড়ি? হ্যাঁ, তোমার একটা কোশ্চেন আসলে তুমি পারলা না, ওটা বাদ দিবা। আমি তো বললাম যে শেষের দিক থেকে যেহেতু 4টা আছে তাই না, শেষের দিকে কয়টা? 4টা না?
জি স্যার। সাইকোলিঙ্গুইস্টিক, সোশ্যাল লিঙ্গুইস্টিক, প্র্যাগম্যাটিক্স আর সিমেন্টিক্স, এই তো এই চারটা। জি স্যার। হ্যাঁ, এই চারটার ভিতরে তুমি দুটো বাদ দাও। তার যদি দুটা থেকে দুটা কোশ্চেনও আসে তাও তো আমার দরকার নেই, কারণ আমার 5টা কোশ্চেন দরকার। আমার তো আর 6টা বা 7টা কোশ্চেন দরকার না। দরকার কি বলো? না স্যার। যেটা থেকে আসছে সেরকম জাতীয় বাদ দাও, বুঝতে পেরেছো? যেটা থেকে আসছে সেই জাতীয় কিছু বাদ দাও, তাহলে মোটামুটি একটা সম্ভাবনা থাকবে, যেহেতু একবার দিয়েছে বলে না দেওয়ার সম্ভাবনা থাকতে পারে, এরকম একটা কিছু। আচ্ছা, তারপর আমরা সবগুলোই পড়বো, সবগুলোই আমরা মোটামুটি ইয়া করব, কমপক্ষে যাতে আমাদের ব্রিফ ট্রিপ এগুলোর ক্ষেত্রে আমরা বুঝতে পারি। আচ্ছা, তো স্যার রুটিন যে দিয়ে দিছে তাও আজকে লাস্ট পর্যন্ত 80 জন ছিল না, 30 জন আগেই চলে গেছে, এত টেনশন। সবাই দরকার নেই তো, আমি তো আর পারি না, ওটা নিয়ে আমি আর কথা বলি না। বলেছি বলে এ পর্যন্ত মাস শেষে তুমি টাকা দিয়েছো মানে তোমার একটা দায়বদ্ধতা আছে, তুমি ক্লাসে থাকবে। বলো, স্যার আমার আর কিছু বলার নেই। মাত্র একটাই প্রশ্ন দেওয়া আছে সাজেশনে, এই অধ্যায় থেকে কি প্রশ্ন কম আসে? বলো। সিমেন্টিক্সে সেট সাজেশনে ব্রড প্রশ্ন শুধু একটা দেওয়া সাজেশনে, হ্যাঁ, এই অধ্যায় থেকে কি প্রশ্ন কম আসে? তুমি চ্যাপ্টার পড়লে বুঝতে হবে, এখান থেকে আলোচনাগুলো কম, ছোট ছোট বিষয়, বুঝতে পারছো? সেগুলো থেকে ছোট ছোট বিষয় আছে। হ্যাঁ, ওই জন্য সিমেন্টিকের তো ছোট্ট একটা মিনিং, সিমেন্টিকের ব্যাপারটা ছোট্ট একটা সেন্স, যে কি কি বিষয় এর সাথে আছে। হ্যাঁ, যে তুমি আর হচ্ছে প্র্যাগম্যাটিক, এগুলোর ছোট ছোট সেন্স, একটা বিষয়ের মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, এইটা ওই জন্য একটাই দিয়ে রাখছে ব্রডে, আর ওই এক ব্রড পড়লে পারে তোমার শর্ট হয়ে যাবে। আচ্ছা স্যার। হ্যাঁ, পরবর্তী বিষয়গুলোতে খুব বেশি কোশ্চেন নেই বা বেশি আলোচনাও নেই, মূল তো হলো প্রথম 5টা চ্যাপ্টার, ঠিক আছে, 1 2 আর ওদিকে 3 4 5, ঠিক আছে। এদিকে মরফোলজি, ফোনেটিক্স ফোনোলজি থেকেই 3টা কোশ্চেন আসছে। হ্যাঁ বললাম তো, ওইগুলোতে মানে তোমার মরফোলজি বা সিনট্যাক্সটাও কিন্তু অত বেশি গুরুত্বপূর্ণ না, ঠিক আছে, কারণ ওগুলো তো ইজি আছে। কিন্তু ওই যে তোমার ফোনেটিক্স যে জায়গাটা, ওখানে যে 3টা চ্যাপ্টার আছে, ওখান থেকে 3টা মানে ফোনেটিক্সকে 3টা অংশে ভাগ করেছি আমরা, তাই না? ফোনেটিক্স এন্ড ফোনোলজি, ওইটা 3টা করেছে, আর ওদিকে 1 আর 2, এই 5টা থেকে তুমি মনে করো মিনিমাম 4টা কোশ্চেন পাবা, এরকম ব্যাপারটা ধরে রেখে তুমি পড়তে পারো। কারণ মরফোলজি নিয়েই না? বলো। মরফোলজি নিয়েই? হ্যাঁ, মানে তুমি, আমি জাস্ট বলেছি মরফোলজি বাদ দিয়েই বলেছি, ঠিক আছে তো? আচ্ছা, হ্যাঁ, তুমি যদি সিনট্যাক্স পর্যন্ত পড়ো তাহলে 5টা কোশ্চেন পাবা, আমার যেটা ধারণা সিনট্যাক্স পর্যন্ত পড়লে তুমি 5টা কোশ্চেন পাবা, সিনট্যাক্স পর্যন্ত। তো আরো রিস্ক কমানোর জন্য তুমি আরো 2টা বাড়াই নাও, এই যে তুমি সাইকোলিঙ্গুইস্টিক্স নাও, আর ওদিকে সিমেন্টিক বা হচ্ছে প্র্যাগম্যাটিক, ওগুলো যেহেতু ছোট ছোট চ্যাপ্টার, ওটা নাও। সোশ্যাল লিঙ্গুইস্টিক বাদ দিয়ে দাও, বুঝতে পেরেছো? তো এরকম ভাবে পড়লেও তুমি দেখাচ্ছে একটা অনেকগুলো, পরীক্ষার জন্য সব পড়া লাগে না, পরীক্ষার জন্য তোমাকে একটু মাথা খাটাতে হবে, আর এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা, নিজস্ব মাথা খাটানোটা সবচেয়ে বেশি জরুরি, ঠিক আছে? ওকে, তো যাক আর কথা বলাবো না, তোমরা পড়তে থাকো। তো আগামী ক্লাসে আবার কথা হবে। কালকে কি ক্লাস নেওয়ার কথা আছে তোমাদের কোনো? না স্যার, বলেন নাই স্যার এখনো। আচ্ছা, তাহলে আমি দেখে নিব যে আমি কাউকে যদি বলে না থাকি তাহলে একটা টাইম দিয়ে দিব। হ্যাঁ, আমি ক্লাসের পরে বলে দিব। আচ্ছা স্যার, সামনে থেকে শুক্রবারের ক্লাস আর কারণ নিয়েন না স্যার, আমাদেরই নিয়েন খালি। জি স্যার, পারলে একটু রেগুলার, কষ্ট হইলেও নিয়েন স্যার। আগাই নিয়েছি অনেক, তাই না? দেখেছি 1 মাসের মধ্যে অনেক সময় 1.5 মাসের ক্লাস হয়ে গেছে, হয়নি? এতটুকু না গেলে তো আরো বিপদ পড়ে যেতা। জি স্যার, লিঙ্গুইস্টিক মোটামুটি শেষ হয়ে গেছে, মোটামুটি না ভালোই শেষ হয়ে গেছে। তোমার 5টা কোশ্চেন পাওয়ার মতো তোমার হয়ে গেছে। জি স্যার, 5টা কোশ্চেন ইজিলি হয়ে গেছে। 5টা কোশ্চেনের মতো হয়ে গেছে। এখন তুমি কতটুকু করে নিতে পারবে সেটা হলো বড় ব্যাপার। আমি তো বললাম তো, যেভাবে টানলাম তো তোমাদের ঘন ক্লাস নিয়ে, বুঝো না? যে অনেকে আমি শুধু ভাবছি পরে আবার স্যার বলে বসে কিনা যে স্যার দেখো বেশি বেশি টাকা নেওয়ার জন্য আমাকে 1 মাসের 1.5 মাসের ক্লাস নেওয়াচ্ছে। আমি তো এই ভয়ে ছিলাম। না স্যার, সত্যি বলছি, আমার এই ভয় একটা কাজ, আমি যা বলে বলুক, আমাকে তো আমার আইডিয়া অনুসারে শেষ করতে হবে। যে দেখা যায় স্যার 1 মাসে আমার 1.5 মাসের ক্লাস নিয়ে টাকা নিচ্ছে। আচ্ছা, তো ঠিক আছে স্যার, আপনি গালিবার ট্রাভেলস এর যে প্রশ্নগুলো দিতে চাইছিলেন। আচ্ছা, ওটা আমি যে তোমার সিনট্যাক্স করলাম, তারপরে তোমার কাউলি পারছি, ঠিক আছে তো? কাউলির পরে আমি স্টুপস টু কনকোয়ারের পরে গালিভার্স দিব, ঠিক আছে? কারণ ওদিকে তো 2টা তোমার পরে আছে না? জি স্যার। 4টা আছে, একটা বাদ দাও, ওই যে এটা বাদ দিবা, কি জানো? টমটম স্যার। কারণ ওখান থেকে 3 2 করে যদি 6টাও পাও, দরকার নাই তো, তোমার 5টা রিয়া দরকার, অতএব ওটা গুরুত্ব। আর টম জন্স আমরা পড়েছি, ওখানে ব্রিফ ট্রিপ গুলো তোমরা একটু পড়ে নিবা, ওইভাবে করে
নিজে একটা টার্গেট করে ফেলো যে এগুলো আমি পড়বই, এগুলো পড়বো না। যেটা তোমার সহজ লাগবে, যেটা কঠিন লাগবে, এইভাবে ভিত্তি করে তুমি ইয়া করবে। আমি চেষ্টা করেছি ওই রকম যেগুলো ভেজালে সেইগুলোই বাদ দিতে। হ্যাঁ, যেমন এদিকে তোমার দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড মাথা থেকে কাটাই ফেলতে পারো, ওদিকে তুমি টম জোন্স বাদ দিতে পারো, এদিকে তোমার হচ্ছে ওই যে কি জানো আছে প্রোজে বার্কেট যেটা, তাই তো, প্যারাডাইস লস্ট। হ্যাঁ, দেখো আমি যেগুলো একটু তোমাদেরকে জরুরি আমি সেগুলোই কিন্তু বাদ দিয়ে রাখছি। অতএব তোমার মনে করো যে পরীক্ষায় ভালো করার জন্য যে পর্যন্ত পড়ানো হয়েছে দিস আর এনাফ। হ্যাঁ, এখন তোমরা আমি শুধু কোশ্চেনগুলো একটু দিয়ে দিই, যেগুলো দেওয়া হয়ে গেছে সেগুলো পড়তে থাকো, আর যেগুলো দিয়ে দিচ্ছি আমি আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে তোমার আমি সবগুলো কোশ্চেন দিয়ে দিব, যদি আমার কোনো এখন ভেজাল না বাদে। একটু দোয়া করো যেন আমরা কোনো ভেজালের মধ্যে না পড়ি। হ্যাঁ, আমরা একটা পারিবারিক জি স্যার অবশ্যই, এই জন্য একটু ঠিক রাখো, তাহলে হবে। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, গুড নাইট। আসসালামু আলাইকুম।